টেমারিটি আর অডাসিটি। হ্যাঁ, টেমারিটিকে যদি আমরা ডিকশনারি, টেমার পিপুল, টেমার জায়গাটাকে যদি আমরা নিই, ডিকশনারি হচ্ছে টেমারিটি হলো গোয়াড় ব্যক্তি। হ্যাঁ, গোয়াড় ব্যক্তি আত্মবিশ্বাসের কারণে গোয়াড় হতে পারে। হ্যাঁ, কেউ হঠকারী আচরণ করে বা সমাজ বা সোসাইটিতে অগ্রহণযোগ্য, অনুপযুক্ত, হ্যাঁ, অবাস্তব এবং অভদ্র বলে বিবেচিত হয়, এরকম এরকম ইয়েকে টেমারিটি বলে। হ্যাঁ, তো একজন ব্যক্তির এমন আচরণ করা উচিত না, তাড়াহুড়া করে কাজ করা উচিত না। হ্যাঁ, এমনটা করার আগে তার মানে এরা ওই তাড়াহুড়া করে কাজ করে বা ওই অগ্রহণযোগ্য কাজটা করার আগে একটু চিন্তা করে না। সে একটু ভাবে না যে আমার এই কাজটা করা বা আমি যে কথাটা বললাম, এই কথাটা বলা আমার কি উচিত হচ্ছে না উচিত হচ্ছে না, এই পরিস্থিতিতে এই কাজটা করা কি উপযুক্ত কিনা সেটা নিয়ে তারা বিবেচনা করে না। এটা করার সময় আপনারা আনমিউট হবেন না, আমি বারবার মিউট করে দিচ্ছি। ডক্টর জালাল সরকার, প্লিজ মিউট হন, আমি আপনাকে মিউট করতে পারছি না, আপনি মিউট হয়ে যান। অথবা যদি না হতে পারেন বের হয়ে আবার মানে ক্লাসে ঢোকেন, এখান থেকে লিভ নেন, নিয়ে আবার ক্লাসে ঢোকেন, তাহলে এই সমস্যাটা হবে না, অনেক সময় কাজ করে না। তো সে কোনো কিছু করার আগে সেটা ফিজিবল কিনা, গ্রহণযোগ্য কিনা, সোসাইটিতে, আমার পরিবারের মধ্যে, আমার বন্ধু মহলে বা আমার এলাকায়, সে ওই বিষয়টা নিয়ে চিন্তাও করে না, বা সেটা করতে গেলে যে তার কোনো বিপদ আসতে পারে সে বিষয়ে সে সচেতন না, তার যে ক্ষতি হতে পারে এই কাজটা করলে সেটা নিয়েও সে মোটেও পরোয়া করে না। সে বলবে যা হওয়ার হবে, পরে দেখা যাবে, এটা আমার কাজ, আমাকে করতে হবে, এটাই হলো মূল থিম। যা হওয়ার পরে দেখা যাবে, আমি এটা করব। হ্যাঁ, তো সে এমন কাজ করে যেটাতে তার জীবনের হুমকি পর্যন্ত আসতে পারে। এই কাজে বিপদের মুখোমুখি হওয়ার জন্য মানে সে প্রস্তুত থাকে, এরকম একটা অনুভূতি থাকে। তার আগে আমি আপনাকে একটা ভিডিও দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় খণ্ডচিত্রগুলো আপনারা বুঝতে পারলেন। আপনারা অনেকেই এই টাইপের ভিডিওগুলো দেখেছেন টিকটকে, কিন্তু আমরা অ্যাটিচিউডের বিষয়গুলো দেখতেছি। হ্যাঁ, সে কি ধরনের আচরণ করছে, জীবনের হুমকি আসতে পারে এরকম কাজও সে করছে। এবং সেই মানে ওই যে বাচ্চার ওই ছেলেটার কথা ভাবেন, কিভাবে সে দৌড়টা দিল ব্রিজের উপর দিয়ে, সামনে একটা বিপদ, এই বিপদ আসতে পারে সেটার জন্য সে প্রস্তুত থাকার একটা অনুভূতি এখানে কাজ করছে। তো একটা উদাহরণ দিই, মানে এই টেমারিটির একটা উদাহরণ দিই, যে দেখা যাচ্ছে যে এটা তো হয় বিভিন্ন অফিসের, এটা খুব কমন বিষয় যে বস কিছু অনৈতিক, হ্যাঁ, ইল ইল মোরাল বা ইল ইথিক্যাল কিছু অর্ডার করে, কিছু কমান্ড দেয়, সেটা তার সাবঅর্ডিনেটকে করতে হয়। তো এই সাবঅর্ডিনেট মানে তার অধীনস্থ কর্মচারী বসের এই অনৈতিক অর্ডার মানতে অস্বীকার করছে। হ্যাঁ, সে তার বসের বিরুদ্ধে, তার বসের বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরং একটা রিপোর্ট করবে, এরকম একটা দ্বিধাবোধ করতেছে, দ্বিধাবোধ করছে না। হ্যাঁ, এরকম করলে তার চাকরিও চলে যেতে পারে, এই ভয়টাও সে পাচ্ছে না, সে একদম সরাসরি হায়ার অথরিটিকে কমপ্লেন করতেছে। তো এই টাইপের আচরণও কিন্তু টেমারিটির মধ্যে পড়ে। টেমারিটি হচ্ছে একটা মৌলিক আচরণ। আমার মনে হয় আপনারা বানানটা তো জানেনই, তাই না? টেমারিটির বানানটা তো জানেন, আমি একটু তাও দিয়ে দিই, অনেকে লিখে নিতে সুবিধা হবে। টেমারিটি, তো এটা একটা বেসিক ক্যারেক্টার, মৌলিক আচরণ কোন একটা পার্সনের। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আরেকটা উদাহরণ দিই, যে এখন তো খুবই এই সোসাইটির কমন একটা বিষয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে, হ্যাঁ, যারা খুব ক্লোজ, খুবই ক্লোজ।
হ্যাঁ ফ্রেন্ড, আমরা তো ফ্রেন্ডের মানেটা আমাদের সময় এক ধরনের বুঝতাম, এখনকার জামানার ছেলে পেলে আবার এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মানেটাই অন্যরকম বোঝে। তো যাক, এই ছেলে কি করলো, তার গার্লফ্রেন্ডের সামনে গার্লফ্রেন্ডের এক বান্ধবী, ক্লোজ বান্ধবীকে মানে অফার করলো ডেটিং এর অফার করলো যে আমি তোমার সাথে ডেট করতে চাই, তার গার্লফ্রেন্ড তার সাথেই আছে, এরকম একটা ইয়েতে যে তোমার সাথে ডেট করতে যাও। আমাদের সময় ডেটিং এর মিনিংটা ছিল এক ধরনের, এখন তো আবার মিনিং চেঞ্জ হয়ে গেছে। তো যাক, সেরকম ইয়ে করলো, সে চিন্তাও করলো না যে তার গার্লফ্রেন্ড কিন্তু তার সাথে আছে। এরকম যদি তার সামনেই আরেকটা মেয়েকে সে যদি অফার করে, তাহলে তার সাথে তার ব্রেকআপ হয়ে যেতে পারে, সম্পর্কটা ভেঙে যেতে পারে, এটাও কিন্তু সে ভাবলো না। এটাও সে ভাবলো না। হ্যাঁ, সে ভাবতেই পারলো না। তো এই যে এরকম অ্যাটিটিউড, হ্যাঁ, সে ভাবলো যে আমি তো এরকম করতেই পারি, তার বেস্ট ফ্রেন্ড তাকে নিয়ে তো আমি ডেটিং এ যেতেই পারি, সে তো আমার গার্লফ্রেন্ড, সে তো আমার আছে। কিন্তু সে ভাবতেছে না, সেও তো একটা মেয়ে মানুষ, আরেকটা মেয়েকে নিয়ে যেতে লাগলে সে তো অন্যভাবে বিষয়টা নিবে বা সে একটা কষ্ট পাবে, এই বিষয়টা কিন্তু সে চিন্তা করলো না। তার রিলেশনশিপ শেষ হয়ে যেতে পারে, সেটাও কিন্তু ইয়ে সে ভাবলো না। সে ভাবলো যে তার একটা আস্থা আছে, না আমি আমার গার্লফ্রেন্ডকে কন্ট্রোলে রাখতে পারবো, আর যেহেতু তার বেস্ট ফ্রেন্ড আছে, তাকে তাকে তার সাথে একটু মজা নিই, এরকম একটা বিষয় কিন্তু তার মধ্যে কাজ করলো। এই ইয়েটা হলো সরি, অ্যাটিটিউডটা হলো টেমারিটি। এই হ্যাঁ, টেমারিটি। আর অডাসিটিটা কি? অডাসিটি আমি গতদিনও বলেছিলাম, অডাসিটি হচ্ছে একটা প্রচলিত বিশ্বাস, পুরনো বিশ্বাস, সমাজে একটা প্রচলিত ধারা বা কর্মকাণ্ড বা কমন সেন্স, যার কারণে একজন ব্যক্তির উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়, হ্যাঁ, তো সেই বিধিনিষেধটা এই অডাসিয়াস পার্সন, অডাসিটিতে যে ব্যক্তি থাকে, তার প্রতি কোনো সম্মান থাকে না। সমাজে প্রচলিত যে রীতি নেওয়াজ রেওয়াজ আছে সেটার উপরে তার কোনো সম্মান নাই। পারিবারিক যে আহ, মানে ইয়ে থাকে না, প্রত্যেকটা বাড়ির একটা করে সিস্টেম থাকে, সেই সিস্টেমের প্রতি তার কোনো সম্মান বোধ নাই। বরং সে যেটাকে সঠিক মনে করছে সেটা একদম সে নিষ্ঠার সাথে পালন করছে। ঠিক আছে? তো অডাসিটি হচ্ছে একটা মানে তার পার্সোনাল একটা প্রজ্ঞার বিষয়, তার একটা নির্ভীক নির্ভীক একটা সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, কিন্তু সমাজ মনে করছে যে ওই ব্যক্তি যা করছে তা ভুল করছে, সে প্রথার বাইরে যে কাজ করতেছে। ঠিক আছে? তো টেমারিটির মধ্যে আমরা পাই হচ্ছে অভদ্রতা, টেমারিটির মধ্যে অভদ্রতা পাই, রুডনেস পাই। ঠিক আছে? তাড়াহুড়ো স্বভাব থাকে। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে কোনো মানে দেখা যাচ্ছে যে নতুন কিছু অভিনব অভিনব আহ, মানে ওইরকম কিছু থাকে না টেমারিটির মধ্যে। হুম। তো এই কারণে হয় কি, টেমারিটি দেখেন, আপনি যখন দেখবেন এদের কর্মকাণ্ড, আপনার মধ্যে এক ধরনের শিওরনা, মানে শিউরে উঠলেন, তাই না? যদি এই ভিডিওগুলো খুব ক্লোজ করে ফুল স্ক্রিন দেখানো যায়, তখন আপনার মধ্যে একটা শিরশিরানি ভাব আসবে। আবার অনেকের মধ্যে এই ব্যক্তিদেরকে দেখলে রাগও চলে আসে। তো অডাসিটিন একটা উদাহরণের কথা বলি, তাহলে হচ্ছে আরো একটু ক্লিয়ার হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রীতি রেওয়াজ গুলা মানি। হ্যাঁ, যে যেমন ধরেন যে আমাদের সনাতন ধর্মের যারা আছেন হিন্দু পরিবারের, এখানে অনেক জায়গায় মানা হয় যে ছোট বাচ্চাদের যখন ওই হামটাম উঠে, তখন অনেক ফ্যামিলিতে আছে যে তাদেরকে ওষুধ খাওয়ানো হয় না। আবার অনেক সময় দেখা যায় যে কোন একটা অসুখ বিসুখ হলো, তখন ওই যে নিরামিষ, সরি আমিষের, মানে এরকম কিছু খাবারে দিয়ে থাকে, এরকম প্রচলন থাকে। তো এই ব্যক্তি কি করলো, মানে তাদের একটা ধারণা থাকে যে এরকমটা করলে আমাদের দেবী ক্রুদ্ধ হবে, রাগান্বিত হবে। হুম। কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এত কিছু, তার পরিবার এত কট্টর, এত কিছু মানে, তা সত্ত্বেও সেগুলাকে সে পাত্তা না দিয়ে তার বাচ্চাদেরকে দেখা যাচ্ছে হামের টিকা বা আদার্স টিকা টিকা গুলা অগ্রিম খাওয়ালো। এলাকায় দেখা যাচ্ছে হাম ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে হামের টিকা দিয়ে দিল, এরকম কাজ করে ফেললো। তো
এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি হচ্ছে তার পরিবারের কোনো বিশ্বাসকে সে পাত্তা দিল না, বরং তার জন্য যেটা মনে হলো যে না এখন হাম ছড়িয়ে পড়েছে, আমার মেজলস ছড়িয়ে পড়েছে, আমার এখন টিকা নিতে হবে, এন্টি হামের যে ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে হবে, সে যেটা মনে করলো এবং সে বুদ্ধিমানের মতন পদক্ষেপ নিল। এই কারণে এই অ্যাটিটিউডটা হচ্ছে অডাসিটি। ঠিক আছে, এই অ্যাটিটিউডটা হচ্ছে অডাসিটি। আমি খুব ধীরে ধীরে বলতেছি কারণ এই বিষয়গুলো আমাদের ভুল হয়, এর সাথে আরো কিছু রিলেটেড জিনিস আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। আর টেমারিটি কি? টেমারিটি, টেমারিটির একটা খুব ভালো উদাহরণ দিই যেটা খুব প্র্যাকটিক্যাল, আপনার চেম্বারে আপনি পাবেন, চেম্বারে প্রায় এরকম রুগী পাওয়া যায় এই কথাগুলাই বলে, এরকম তার ভাবনাটা একটু ভেরিফাই করে নিতে পারলে আপনারা টেমারিটিতে খুব কাছাকাছি যেতে পারবেন। আমিও গতদিন ফেস করেছি। হ্যাঁ, তো রুগী বলছে আপনি খুব বেশি, আপনার ফি খুব বেশি, হোমিও ওষুধের দাম তো আহ, এত না, আমরা এত না, হ্যাঁ আপনি একজন হোমিও ডাক্তার আর আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের মতন এত ফি নেন, এত ফি আপনি নিয়েন না। রুগী এসেই কথা বলতেছে, হ্যাঁ আপনি কেন এত ফি নেন, আপনি তো হোমিওপ্যাথি ডাক্তার, আপনি কেন এত ফি নেন? তো এইরকম কথোপকথন, এরকম ভাষ্য বিভিন্ন স্টাইলে বলে, আমি ভাবনাটা বুঝাচ্ছি, আমার ভাষায় আমি বুঝাচ্ছি। তো এরকম প্রশ্ন, এরকম কথা বলে রুগী ভাবতেও পারে না যে সে আপনার কাছ থেকে চিকিৎসা নিতে আসছে, আর সেই কথা বলা মানে কিন্তু আপনাকে অপমান করতেছে। এরকমটা করলে আপনি পরবর্তীতে বা হয়তো বা সে সময় তার সঠিক ট্রিটমেন্ট আপনি দেবেন না, বা ওরকম হয়তো হবে না, সেটা কি সে কিন্তু ভাবতেছে না। তার এই ধরনের কথোপকথন বা তার এই ধরনের আচরণ মোটেই বুদ্ধিমানের মতন না। ঠিক আছে, তো এই কারণে এইটাকে আমরা টেমারিটি নিয়ে নিতে পারি। ঠিক আছে, মাথার মধ্যে মানে এটা একটু ঢুকে নেন, এই টাইপের কথোপকথন কিন্তু রুগীরা বলে। তো টেমারিটি নিয়ে আমাদের দুই ধরনের রুব্রিক্স আছে, দুইটা রুব্রিক্স আছে রেপার্টরিতে, একটা হচ্ছে টেমারিটি আর একটা হচ্ছে টেমারিটি কিক। কিক টেমারিটিলি, টেমারিটলি টু গেট এ, হ্যাঁ টেমারিটি টু গেট এ কিক, এই দুইটা রুব্রিক্স আছে। আমি দুইটা রুব্রিক্সই খুব ভালোভাবে আলোচনা করব যাতে আপনাদের ভুল না হয়। তো এই টেমারিটি তারপরে অডাসিটি, এই দুইটা রুব্রিক্স কে আপনি যদি কমন করেন তাহলে প্রায় 6-7টা মেডিসিন কমন আসে। তো এই মেডিসিন গুলা ডেফিনেটলি প্রত্যেকটার আলাদা আলাদা ফিলিংস থাকে, আলাদা আলাদা কারণে সে অডাসিয়াস হয়, আলাদা আলাদা কারণেই তার মধ্যে টেমারিটি ভাবনাটা আসে। ঠিক আছে, তো এগুলা আমরা যদি কখনো আরো ডিটেল আলোচনা করি তখন আহ, সেই বিষয়গুলো আমরা দেখব। অ্যাগারিকাস আছে, তারপরে মেডো আছে, আরো বেশ কিছু আর্নিকা আছে, এক একজনের কিন্তু এক এক ধরনের কাজ থাকে। তো ট্যামারিটি, ট্যামারিটি বলছে অডাসিটি, অডাসিটি বলেন আর ট্যামারিটি বলেন, এই দুইটা রুব্রিক্সে থাকা যে মেডিসিন গুলো আছে প্রত্যেকটা ওষুধের শুরুটাই হয় বুদ্ধি দিয়ে এবং নির্ভীকতার ভাব দিয়ে, কিন্তু পরিস্থিতি যখন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তখন তাদের ব্যক্তি অনুযায়ী আর্নিকা এক ধরনের আচরণ করবে, অ্যাগারিকাস এক ধরনের আচরণ করবে, মেডো এক ধরনের আচরণ করবে এবং তাদের মতামতটা সেভাবেই জানাবে। হ্যাঁ, এবং সেটা দেখা যাচ্ছে যে কোনো পর্যায়ে যেতে পারে। তো মর্যাদাবান ব্যক্তিরা অন্যায় কিছু সহ্য করতে পারে না, প্রথমে কি করে তারা ভদ্রচিত ভাবে সেটার বিরোধিতা করে। ঠিক আছে, যে আমি আজকে যে ইয়েটা লিখলাম, একটা হোয়াটসঅ্যাপ একটা কেস বলবো না, একটা গল্পের মতন করে লিখলাম, সেখানে কি হলো, একটা যুবক তার খালার বাড়িতে থাকতো। হ্যাঁ, এবার খালা তার মাকে নিয়ে বা পরিবারের লোকজনকে নিয়ে একটু বাজারে যাবে শপিং করতে। তো তাকে বসায় রাখলো যে তুমি 1 ঘন্টার জন্য একটু বসে থাকো, বাসাটা পাহারা দাও, আমরা একটু বাজার করে আসি। কিন্তু দেখা গেল যে তাদের ফিরতে দেরি হলো, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, তারা ফিরতে পারেনি। তখন এই যুবকটা কি করলো, বাড়িতে তালা লাগাই দিয়ে, তালা চাবি লাগাই দিয়ে একদম কয়েক ঘন্টার জন্য তার কাজ যেটা ছিল সেখানে চলে গেল। তো এইটুকু একটা পোর্শন, এইটুকু একটা সেগমেন্ট। তো সে এরকমটা করলো কেন? এরকমটা করলো যে ভাবছে যে আমার খালার বা আমার পরিবারের লোকজনের ফিরতে দেরি হচ্ছে, যেহেতু দেরি হবে সেটা তো তারা আগে বলতে পারতো, তারা তো আমাকে আগে জানায়নি।
তো এটা না জানিয়ে বা তথ্যটা সঠিক তথ্য না দিয়ে তারা অন্যায় করেছে, সেই অন্যায়টা সহ্য সমর্থন করলো না, সে তালা লাগাই দিয়ে চলে গেল। এই অংশটুকু হচ্ছে অডাসিটি। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমি এতক্ষণ ধরে অডাসিটির যে আলোচনা করলাম সেই আলোচনার সাথে এটা যদি আপনারা মিলায় নেন তাহলে এটা ডেফিনেটলি আপনারা পাবেন এটা হচ্ছে অডাসিটি। তো এবার এই যুবক যখন তার কাজ শেষ করে তার যে কাজে গেল ৩-৪ ঘন্টা পরে, সে আবার যখন বাসায় এসে ফিরে আসলো, বাসার সবাই তাকে কথা শোনানো শুরু করলো যে তোমাকে বলছিলাম বাসায় পাহারা দিতে, বাসায় বসে থাকতে, কই তুমি তো থাকলা না, তুমি বাড়ি ছেড়ে চলে গেলা কেন, দিয়ে নানান ধরনের কটু কথা বলা শুরু করলো। হ্যাঁ, সে চুপচাপ শুনতে থাকে, কিন্তু ভিতরে যত বলে কন্ট্রাডিকশন ইনটলারেন্স, ভিতরের মধ্যে তার মধ্যে তত রাগ তৈরি হতে থাকে। হঠাৎ করে সে রাগে ফেটে উঠলো, অ্যাব্রাপ্ট রাগ আমাদের থাকে না, অ্যাব্রাপ্ট রাগ, হঠাৎ করে সে রাগে ফেটে গেল। হ্যাঁ, তোমরা তো বলে যেতে পারতে যে তোমাদের দেরি হবে, তোমরা কাউকে বোঝার চেষ্টা করো না, তুমি ঠিক মতো ইয়ে করো না, এই এই জন্য তোমরাই দায়ী। এবার যেহেতু সে দুটো কথা শোনালো, এবার খালা তো তার থেকে সিনিয়র, খালাও তখন বললো তুই নিউরোদের মতন কথা বলছিস কেন, তোর কি একটু ভর ডর নাই, অসভ্য কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না। এগুলা বলার পরে যুবক আরো বেশি রেগে গেল সবার প্রতি। তখন সে তখন কোনো প্রকার রেসপেক্ট না দিয়ে কথা শুরু করলো, কারণ তার মাথার মধ্যে একটা জিনিসই কাজ করছে যে তারা দেরি করেছে, তারা কেন দেরিতে আসবে, এটা আমাকে কেন জানায়নি। এবার সে একদম ফেটে পড়লো, উল্টা পাল্টা কথা সে শোনাই দিল। এবার সে হয়ে গেল টেমারিটি। আমি কি বুঝাতে পারলাম? প্রথম অংশে সে ছিল অডাসিটি, অডাসিটিটা যখন আরো ভায়োলেন্ট হয়ে গেল তখন আমরা ওটাকে টেমারিটি নিয়ে নিতে পারি। কি কোনো প্রশ্ন? হ্যাঁ বাড়ি ভাই। এটাকে তো আমরা ডেফিয়েন্ট নিতে পারি, হ্যাঁ যেটার ডিফাইন নিতে অথরিটি। পারি, ডিফাইন নিতে পারি, কিন্তু আমি অডাসিটি আর টেমারিটি নিয়ে যেহেতু আলোচনা করছি আমি বোঝানোর জন্য বলছি। আপনি অনেক কিছুই নেন, ওই যে অনেকে আনসিভিলাইজড আর কি কি সব লিখছে না, এগুলাও নেন, সেটা না, আমি বোঝানোর চেষ্টা, আমার জায়গাটা দেখেন, আমি অডাসিটি এবং টেমারিটি কোন জায়গা থেকে নেব এটা বোঝানোর চেষ্টা করছি, আরো অনেক কিছু আসতে পারে। এর আগে এর আগে যখন আর্নিকা পড়ান তখন আপনি বলছিলেন যে অডাসিটিতে রেজাল্ট হবে পজিটিভ আর টেমারিটিতে পজিটিভ, হবে অডাসিটি, অডাসিটি অবশ্যই পজিটিভ। আমি আরো একটু ডিফাইন করতেছি, মানে এই ভাবনাগুলোকে আরেকটু রিফাইন করতেছি। মানে কোন জিনিস তো আসলে অ্যাবস্ট্রাক্ট না, মানে একদম মানে কনক্রিট না, সেটাকে আরো কত গভীর ভাবে, আরো কত শেডে, আরো কত অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া যায় সেটাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। আপনাকে খুবই ধন্যবাদ, আপনি মনে রেখেছেন। তো দেখেন, আমাদের কাছে কিছু পেশেন্ট আসে, হ্যাঁ, কেসটিং একদম শুরুতেই শুরুতেই একটা কথা বলে আপনাদের কাছে, বলে হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কেউ যদি শুনে থাকেন বলবেন, এসেই বলবে আমি ওষুধ খাই না, আমার অসুখ বিসুখ হলে আমি খুব মেপে মেপে খাবার খাই, মাছ মাংস অ্যাভয়েড করে চলি, হ্যাঁ রাত্রে ভাত খাই না, এই টাইপের কথা বলে। আমি ওষুধ খাই না বলে না, কিন্তু ওষুধ আমি খাই না, এই লাইনটা ইউজ করে, ওষুধ আমি খাই না, ওষুধ আমি খাই না, এই কথার মধ্যে কি পাওয়া যায়? এই কথার মধ্যে কি লুকায় আছে? আপনার পেশেন্ট আপনার সামনে এসে বলতেছে ওষুধ আমি খাই না, এই অ্যাটিটিউডটা কি কি হতে পারে বলেন তো? ইগো ইগো ইগো। আর বলেন, চেষ্টা করেন। অডাসিটি। অডাসিটি, এটা তো টেমারিটি স্যার। টেমারিটি, হ্যাঁ। আর আরেকজন একটু বলেন। আজকে এত মেসেজ জনগণ পাঠাচ্ছে, কি বলেন আরেকজন বলেন, দুইজন হলো, আরেকজনের কথা শুনি। কথা বলার বয়সের উপরে তো অনেক কিছু নিয়োগ করেছে। হ্যাঁ ও কি
রুক্ষ ভাষা কর্কশ ভাষা বলতেছে নাকি নরম টোনে বলতেছে, এটা করে তো ডিপেন্ড করে রুব্রিক নিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, ধরেন একটা অবজ্ঞা থাকতেছে। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলেছেন যে স্যার এটা কি বাহাদুরি হতে পারে? বাহাদুরি করছে যে আমি ওষুধ খেতে পছন্দ করি না বা খাই না। কথায় কিন্তু ভাঁজ আছে। একটা হলো আমি ওষুধ খাই না, আর এই পেশেন্ট হলো ওষুধ আমি খাই না, ওষুধ আমি খাই না, ওষুধ আমি খাই না। এটা এক ধরনের ধৃষ্টতা, এটা এক ধরনের অডাসিটি, এক ধরনের রুড ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। এটা হলো একটা ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। ঠিক আছে, এই যে মানে আচরণটা করলো ডিসরেসপেক্টফুল, সম্মান দিল না, আপনার কাছে আসছে সে ওষুধ নিতে, ওষুধ আমি খাই না। হ্যাঁ, ভালো করে বিষয়টা বুঝুন, ওষুধ আমি খাই না, আপনার কাছে আসছে সে, এসে কথা বলতেছে, তো এটা হচ্ছে এক ধরনের বেসিক্যালি ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। হ্যাঁ, এই ডিসরেসপেক্টফুল বিহেভিয়ারের সাথে আমাদের আরেকটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটার নাম হচ্ছে ইনসুলেন্স। এই রুব্রিক্সটার কথা আপনারা একটু লিখে নেন, ইনসুলেন্স। ঠিক আছে, ইনসুলেন্স খুব কাছাকাছি। আমি অডাসিটি বললাম আচরণটা, ঠিক আছে, কিন্তু এটা বেসিক্যালি একটা ইনসুলেন্স। হ্যাঁ, মানে মানে কাছাকাছি আর কি, বেসিক্যালি বলবো না, কাছাকাছি, অডাসিটির খুব কাছাকাছি। টেমারিটির তো একটা বিষয় হলো, এই আমাদের ডক্টর বারি কিন্তু খুব সুন্দর বলেছেন, অডাসিটি পজিটিভ বিষয় থাকে, দূর দিয়ে হলেও পজিটিভিটি একটা থাকে, আর টেমারিটিতে পুরো নেগেটিভ জিনিসটা থাকে। এবার হলো অডাসিটির খুব কাছাকাছি হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন অনেক মেডিসিন আছে। ইনসুলিনটা কি? ইনসুলিন হলো, ইনসুলেন্স মানে হচ্ছে টু ইনসাল্ট থেকে আসছে ইনসুলেন্স। ইনসাল্ট তো বুঝি, ইনসাল্ট করা মানে কি? ইনসাল্ট করা মানে, আমরা ইনসাল্ট করা কাকে বলি? অপমান করা, অপমান করা। অপমান করাটা কি? কাউকে ছোট অবজ্ঞা দেখানো। করা। অবজ্ঞা করা। তাহলে যে অবজ্ঞা করছে, আমি অবজ্ঞা করছি, তার মানে আমার মধ্যে একটা অ্যারোগেন্ট আচরণ থাকবে, তাই না? একটা অ্যারোগেন্ট বিহেভিয়ার থাকবে, একটা বোল্ড বিহেভিয়ার থাকবে, একটা অ্যাটিটিউড থাকবে। ঠিক আছে, অডাসিটির মধ্যে বোল্ডনেস থাকবে, ঠিক আছে, কিন্তু এই ইনসুলেন্সের মধ্যে থাকবে হচ্ছে অ্যারোগেন্ট কন্ডাক্ট, অ্যারোগেন্ট আচরণ, একটা অহম একটা বিষয় থাকবে, ঠিক আছে, ইনসাল্টিং একটা সুর থাকবে। তো অডাসিটি এবং ইনসুলেন্সের মধ্যে পার্থক্য হলো, অডাসিটির মধ্যে একটা সাহসিকতা সম্পূর্ণ ঝুঁকি নেওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এবং কিছুটা রুক্ষ অসম্মান দেখানোর ভাব থাকে কিছুটা। আর ইনসুলেন্সের মধ্যে অপমান করার ভাবটাই বেশি থাকবে, অডাসিটির মধ্যে অপমান করার ভাবটা কম থাকবে, থাকবে না এটা না, থাকবে কিন্তু খুব অল্প পরিমাণে। আর ইনসুলেন্সের মধ্যে অনেক বেশি থাকবে, অপমান করার বিষয়টা অনেক বেশি থাকবে। তো এই উপরের মানে আমি যে পেশেন্টের কথা বললাম, এই ওষুধ আমি খাই না, হ্যাঁ, ওষুধ আমি খাই না, এটাতে কিন্তু সে ডাক্তারকে অপমান করেনি, কিন্তু এটা তার একটা হঠকারী সিদ্ধান্ত। কিছুটা ডিসরেসপেক্টফুল ভাব আছে, কিছুটা অসম্মান আছে, আমি এটা ধরে নিচ্ছি, কিন্তু মূল হচ্ছে সে এটা একটা হঠকার, আমি খাই না, পেট ব্যথা হয়েছে খাই না, মাথা ব্যথা হয়েছে খাই না, এইটা হলো অডাসিটি। হ্যাঁ, আর টেমারিটি কি? টেমারিটিতে হচ্ছে অডাসিটির থেকে আরো যখন প্রবল হবে, নেগেটিভ বিষয়টা আরো বেশি চলে আসবে। এক্সেসিভ টেমারিটির একটা ইয়ে হচ্ছে এক্সেসিভ কনফিডেন্স অর বোল্ডনেস, এটা একটা ডিকশনারি মিনিং, এক্সেসিভ কনফিডেন্স অর বোল্ডনেস, হঠকারী দুঃসাহসী। আমরা ওই যে যেটা দেখলাম, এদের মধ্যে টেমারিটির মধ্যে অ্যাডভেঞ্চারাস থাকবে, অ্যামিউজমেন্ট থাকবে, হেডলেস, আমরা হেডলেস বলেছিলাম অ্যাডভেঞ্চারাস ভাব। ছেলেটা দেখলেন না, অ্যাডভেঞ্চার করতেছে কিভাবে, লাফায় একবার বানরের মতন এই পাশে যাচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে, লাফায় উপরে উঠতেছে, ট্রেনে, চলন্ত ট্রেনের। প্রথমে কি দেখলাম, দুই চলন্ত ট্রেনের এখান থেকে আরেক পারে, এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার, এক ধরনের অ্যাডভেঞ্চার, তাই না? এই যে ট্রেনে
বিপজ্জনক, এখান থেকে সে কিন্তু একটা অ্যামিউজমেন্টও হচ্ছে, অ্যামিউজমেন্টও সে পাচ্ছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যামিউজমেন্টও তার মধ্যে থাকতেছে। যদি একটা ফ্রিকশন অফ সেকেন্ড, একটা সেকেন্ডের অল্প একটু সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে একদম মানে মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই বিষয়টা পরোয়া করছে না। চলন্ত ট্রেনে লাফিয়ে লাফিয়ে ওই যে কালভার্টের ওয়াল দেশে দৌড়াচ্ছে, এক বগি থেকে আরেক বগিতে লাফ দিচ্ছে। তো এই ধরনের অ্যাটিটিউড যদি গল্পে গল্পে কোনো পেশেন্টের মধ্যে পান, ডেফিনেটলি আপনারা মেডো ভাবতে পারেন, অবশ্যই মেডো ভাবতে পারেন, দিতে পারেন। তো দেখেন এই যে ভিডিওগুলো দেখালাম, আবার অ্যাডভেঞ্চার ওয়ার্ডও ইউজ করে ফেললাম। তো এই অ্যাডভেঞ্চার নিয়েও আমাদের কিন্তু একটা রুব্রিক্স আছে। রুব্রিক্সটা কি জানেন? অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাসটা কি? বাংলা হলো দুঃসাহসিক। আমরা যদিও বলি যে অভিযাত্রী সুলভ, মানে কি যাদের ভয় ডর কিছু নাই। বিয়ার গ্রিলস এর নাম শুনছেন? বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড, দেখেননি? এরকম কেউ আছেন? জি জি, শুনেছি ভাই, অনেক হ্যাঁ, শুনেছি। এই বিয়ার গ্রিলস যারা দেখেন ইউটিউবে দেখে নেন। সে কি করে, উপর থেকে হেলিকপ্টার থেকে লাফ দিল, দিয়ে একদম অ্যামাজন ফরেস্টের মধ্যে এবার একা একাই সে ঘুরে বেড়াচ্ছে, একা একাই সে। হ্যাঁ তৌহিদ, তৌহিদ হাত তুলছেন, তৌহিদের কথা তো শোনা যাবে না। তো ঠিক আছে, তো সে কি করে, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, একদম গাছের উপরে ট্রেন করতেছে, দুইটা গাছকে ইয়ে করে সার্ভাইভ করার জন্য। এই যে তার যে মেন্টালিটি, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস। তারপরে খাবার নাই, কীট পতঙ্গ ধরতেছে, সাপ কেটে সাপের রক্ত, তারপরে সাপ ভেজে ভেজে এগুলা খাচ্ছে, তাই না? এরকম আমরা দেখেছি, ডিসকভারিতে দেখা যায়, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা যায়। এমন কি নাই যে সে করছে না, সবই সে করে। এটা হলো অ্যাডভেঞ্চারাস। আপনার চেম্বারে আসলে আবার এটা কি করে পাবেন? হ্যাঁ, বিয়ার গিলস তার আপনার চেম্বারে আসবে না। আপনার চেম্বারে বাচ্চাদেরকে নিয়ে আসবে মা বাবা, এনে বলে ডাক্তার সাহেব আর বলেন না, সুযোগ পেলে একদম তত্তরে গাছের উপরে উঠে যায়, সুপারি গাছের উপরে উঠে যায়, ডাব গাছের উপরে উঠে যায়। 3 বছরের ছেলে বাইক চালায়, 3 বছরের ছেলে বাইক চালায় দেখেছেন? 4 বছর পায় না, কার চালাচ্ছে। হ্যাঁ, ছাদের উপরে কার্নিশ দিয়ে দিয়ে এই পার থেকে ওপারে চলে যাচ্ছে। এই অ্যাডভেঞ্চার, কোনো মানা শোনে না। মা বাবা এসে বলে মানা করলে শোনে না। আমরা অ্যাডভেঞ্চারাসের কথা তখন ভাবতে পারি। ঠিক আছে, আবার আগের কথায় ফিরে আসি, যে ওষুধ আমি খাই না, তাহলে কি পাওয়া গেল এই কথা থেকে? তো দেখেন, পেশেন্ট প্রথমেই এই কথাটা বলছে, আমি বারবারই বলতেছি, কোন রুগী প্রথমে এসে যদি এই কথা বলে ওষুধ আমি খাই না, হ্যাঁ ওষুধ আমি খাই না, তার মানে সে ওষুধকে ডোমিনেট করছে, ওষুধকে ডাউন করছে, অবজ্ঞা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, পক্ষান্তরে ওষুধকে ঘৃণা করছে। ওষুধকে সে কিন্তু সাবজেক্টিভ রাখছে। আর যদি বলতো যে আমি ওষুধ খাই না, সে কিন্তু এরকম বলেনি আমি ওষুধ খাই না, এটা বলেনি, বলছে ওষুধ আমি খাই না, ওষুধকে ফোকাসে আনছে। তো যে কোনো মানুষ যদি অজান্তেই মনের এরকম অকৃত্রিম অপরিবর্তনীয় অভিব্যক্তি তার কথা বা আচরণের মাধ্যমে বেরিয়ে আসে, তখন সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ওই যে আমরা হু, হোয়াট, হাউ, এগুলো আমরা পড়েছি না? হাউ, এই হাউটা বুঝতে হবে, সে কিভাবে বলে। আমাদের এক ভাই বললেন যে তার টোনটা কিরকম থাকে, তার জেস্টার কেমন থাকে, তার এক্সপ্রেশন কেমন থাকে, এই বিষয়গুলাকে আমরা যদি নিই, যদি একটু দেখেন যে শুধু আমি খাই না, আমার মুখটা খেয়াল করুন, খাই না, এই যে এইরকম যদি করে, তাহলে এটা কি? মুখটা কাচুমুচু করে অবজ্ঞা করছে, এটা কি? ঘৃণা করছে, তাই না? ঘৃণা করা। যদি একদম আমরা কি দেখি, যখন চোখ চোখ তুলে তুলে ঘাড় উঁচু করে করে হ্যাঁ কথা বলে, হটিনেস ভাবটা দেখে, হটিনেস কি একটা ভাব দেখে, কথা বলার সময় একটা ইয়ে থাকে, তাই না? এরকম এরকম করে কথা বলে হটিনেসের পার্সনরা, ইগো দেখায় এইভাবে। হ্যাঁ, যদি এই পেশেন্টটা বলতো, মানে পেশেন্ট এসে বলতো যে আমি কোনো ওষুধ খাই না,
তাহলে আমরা নিতাম হচ্ছে আর্নিকার সময় আমরা পড়েছিলাম আমি কোন ওষুধ খাই না, রিফিউজিং এভরি ট্রিটমেন্ট, আমি কোনো ওষুধই খাই না, রিফিউজিং এভরি ট্রিটমেন্ট। ঠিক আছে, কিন্তু এই কি বলছে, ওষুধ আমি খাই না। এই জায়গায় হচ্ছে তার ওই হটিনেস নিতে পারেন, নিগোটিজম নিতে পারেন, এটা হলো অডাসিটির দিকে আসে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা রুব্রিক্সের কথা একটু আগে লিখে বললাম, এখন লিখে দিচ্ছি, সেটা হলো এই রুব্রিক্সটা একটু চেনেন, এটা খুব সুন্দর একটা রুব্রিক্স। টেমারিটি মাইন্ডের মধ্যে আছে, টেমারিটি টু গেট এ কিক, গেট এ কিক। ঠিক আছে, গেট এ কিক, কিকের অর্থটা কি? কিক মানে কি? কিক, কিক করা কি বলেন দেখি, কিক মানে কি? লাথি মারা। হ্যাঁ, ধন্যবাদ। কিক মানে হচ্ছে লাথি মারা, কিন্তু আমরা লাথি মারাকে ওই লাথি দিয়ে চিনবো না। তুমি এমন রান্না করেছো আমার মুখে লাথি মারছে, এটা কি খারাপ না, পজিটিভ না নেগেটিভ? আচ্ছা যাক, আমরা ওদিকে আসবো না, আমরা যে অর্থগুলা জানতে চাই নেব সেই অর্থগুলো আমি একটু বলতে চাই, আপনারা একটু নোট করে নেন। কিকের ডিকশনারি অর্থ হলো টু ফাংশন উইথ ভাইটালিটি অ্যান্ড এনার্জি, টু ফাংশন উইথ ভাইটালিটি অ্যান্ড এনার্জি, এনার্জি এবং ভাইটালিটি দিয়ে কাজ করা, ফাংশন উইথ কাজ করা, এনার্জি অ্যান্ড ভাইটালিটি। 2 নাম্বার হচ্ছে এ পাওয়ারফুল অর ফোর্সফুল ইফেক্ট, এ পাওয়ারফুল অর ফোর্সফুল ইফেক্ট, পাওয়ারফুল শক্তিশালী, ফোর্সফুল জোরদার একটা প্রভাব, ইফেক্ট প্রভাব ফেলা। এ স্টিমুলেটিং অর প্রেজারেবল ইফেক্ট অর এক্সপিরিয়েন্স, স্টিমুলেটিং, স্টিমুলেট করে মানে কি, উদ্দীপনা, এমন একটা উদ্দীপনা যেটা প্লেজারেবল আনন্দদায়ক প্রভাব ফেলে, বা একটা আনন্দদায়ক এক্সপিরিয়েন্স তৈরি করে, আপনাকে অভিজ্ঞতা দেয়, এটার অর্থ হলো কিক। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই কিক শব্দটা ইউজ করা হয়, আমাদের রুব্রিক্সে ইউজ করা আছে, গেট এ কিক আউট অফ, এই একটা ফ্রেজ দিয়ে ব্যবহার করা হয়, গেট এ কিক আউট অফ। আরেকটা ফ্রেজ হচ্ছে গেট ওয়ান্স কিক, এটা আমাদের এই রুব্রিক্সে ইউজ করা হয়েছে, গেট ওয়ান্স কিক। এর অর্থ হলো টু গেট এনজয়মেন্ট অর প্লেজারমেন্ট, মানে এনজয়মেন্ট পাওয়া, প্লেজার হওয়া, আনন্দ পাওয়া, উদ্দীপনা পাওয়া। ঠিক আছে, মানে টেমারিটি করে সে আনন্দ উদ্দীপনা পাচ্ছে, আমরা যদি এটাকে ইয়ে করি, পুরা মানে করি। হ্যাঁ, আমরা হয় কি দেখেন, একটা ইংরেজিতে ডিকশনারিতে খুব সুন্দর একটা লাইন কিকস দিয়ে দেওয়া আছে, একটা সেন্টেন্স গঠন করা আছে, হি গেটস হিজ কিকস ফ্রম এম্বারেসিং হিজ টিমমেট, হি গেটস হিজ কিকস ফ্রম এম্বারেসিং হিজ টিমমেট, সে তার টিমমেটদেরকে এম্বারেস করে, মানে বিরক্ত করে মজা পায়, এটার অর্থ হলো সে তার টিমমেটদেরকে বিব্রত করে মজা পায়। এখানে কিক মানে কিন্তু মজা পাওয়া, আমি কি বুঝাতে পারলাম? কিক মানে মজা পাওয়া, আরে কি রান্না করেছো না, একদম কিক মারছে, মানে মুখের মধ্যে মজা লাগতেছে, টেস্ট হয়েছে, কিকটাকে কিন্তু এভাবে ইউজ করা হয়। এগুলো হলো প্রথাগত শব্দের বাইরে ইনফর্মাল মিনিং। ঠিক আছে, তো এই ফ্রেজটার আরেকটা বিন্যাস হলো, এখানে আমি দিয়ে দিয়েছি, গেট এ কিক আউট অফ, গেট এ কিক আউট অফ, একটু আগে লিখে দিলাম, গেট এ কিক আউট অফ, এর অর্থ হচ্ছে এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট অর প্লেজার। ডিকশনারিতে লেখা আছে আই গেট এ কিক আউট অফ উইনিং এ রেস, আই গেট এ কিক আউট অফ উইনিং এ রেস, মানে আমি একটা সত্যিকারী রেস জিতার মতন মজা পেতে চাই, সত্যিকারের রেস, আমি স্টিমুলেটর দিয়ে গেম টেম খেলা না, আমি একটা সত্যিকারের মজা পেতে চাই। তাহলে এই ইয়ের সারমর্ম হলো, এই পুরো বিষয়টা সারমর্ম হলো কিছু বা কাউকে নিয়ে বিনোদন, আনন্দ বা উত্তেজনা অনুভব করা, এটাই হলো গেট এ কিক অফ। তার সাথে টেমারিটির বিষয় তো আপনারা আগে বুঝলেন, তাই না? তাহলে কিক করার মধ্যে একটা সাহসের দরকার হয়, সবাই কিন্তু কিক করতে পারে না। কিক করার মধ্যে মনের মধ্যে একটা সাহস থাকে, যারা কিক করে তাদের মনের মধ্যে একটা সাহস থাকে। ঠিক আছে, এই যে আমাদের কি হয়, আমাদের বর্তমান যেমন আমরা কি দেখছি, যে মডার্ন সায়েন্সে আজ এই 21 শতকে আমরা কি দেখছি, সবার হাতে হাতে মোবাইল, তাই না? বাচ্চাদের হাতে হাতে জন্মের পর থেকে মোবাইল, এই বাচ্চাদের এতটাই অধঃপতন হয়েছে, মোবাইল ছাড়া এরা খায় না, এরা ঘুমাতে যায় না,
ল্যাপটপ, টিভি, মডার্ন বাচ্চারা, শহরের বাচ্চারা প্লে স্টেশন কিনে কিনে দিচ্ছে। হ্যাঁ, নিনটেন্ডো নামে একটা প্লে স্টেশন আছে, আমাদের রুব্রিক্সের মধ্যে আছে নিনটেন্ডো। হ্যাঁ, নিনটেন্ডো, আমি একটু লিখে দিই। নিনটেন্ডো এটা হচ্ছে প্লে স্টেশনের মতন, এই ইয়ের সাথে লাগায়, বড় এলসিডি টিভির মধ্যে লাগায় গেম খেলে। হ্যাঁ, অনেক দামি জিনিস। এরা এগুলোর সাথে বেড়ে উঠছে, ছোট থেকে বেড়ে উঠছে। আর মেডোরিনাম বাচ্চা আমরা তো জানি, আমরা ক্লাসিক্যাল সিস্টেম থেকে জানি যে বংশ পরম্পরায় এই মেডোরিনামের ইয়েগুলো চলতে থাকে। তো এই বাচ্চারা জেনেটিক্যালি এমন কিছু পায়, তার মধ্যে এই হাই সেক্সুয়াল ড্রাইভ তৈরি হয়। আর আপনারা এটা মানে অন্যভাবে নিয়েন না, সেটা হলো যে আমরা দেখেন মোবাইলে ইন্টারনেট দেখতেছি, টিভিতে বিজ্ঞাপন, কার্টুন হোক, তারপরে গেম হোক, তারপর স্টার জলসার সিরিয়াল হোক, যাই হোক, সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, সব জায়গায় অ্যাডাল্ট কন্টেন্টে ভরা। সরাসরি অ্যাডাল্ট না হলেও দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদেরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে উপস্থাপন করতেছে, এই জিনিসগুলো ছোট থেকে দেখতে দেখতে এদের মধ্যে এক ধরনের সেক্সুয়াল ড্রাইভ, সেক্সুয়াল ডিজায়ার জন্ম থেকে তো একটা ছিলই, বাপ মার সূত্রে তো একটা পাইলো, এবার এগুলা দেখে তার মধ্যে আরো সেক্সুয়াল ডিজায়ার তৈরি হয়ে যায়। এই কারণে দেখবেন যে আমাদের, আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা আছে, কারণ আমার কাছে অনেক শিশু পেশেন্ট একটু বেশি আসে বিভিন্ন এলাকা থেকে, মানে মেন্টাল ডিসঅর্ডার নিয়ে থাকা শিশুর, মানে আমি প্রচুর, আমার কেস আছে। কারণ একজন ভালো হয়ে গেলে এলাকা ধরে লোকজন আসে। একটা স্কুলের একজন স্টুডেন্টকে যদি আপনি ভালো করতে পারেন, তার ক্লাস, উপরের ক্লাস নিচের ক্লাস অনেক স্টুডেন্ট পাবেন। তো এই কারণে আমরা এই প্যারেন্টদের কাছ থেকে শুনি, তারা কথা বলার সময় খুব এম্বারাস ফিল করে। হ্যাঁ, তাদের কমপ্লেন হয় যে ডাক্তার সাহেব, আমার বাচ্চাদের বিহেভ কিরকম, আলাদা ধরনের বিহেভ শুরু করেছে। হ্যাঁ, 5-6 বাচ্চারা, আমাদের তো সময় এগুলো মাথায় আসেনি, 5-6 বাচ্চারা রিপিটেডলি মাস্টারবেট করতে যে ধরা পড়েছে বাচ্চাদের কাছে। আমার আমার নিজের, আমার চেম্বারে আমি পেশেন্টের কাছ থেকে এই তথ্যগুলা পেয়েছি। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের মা গত বছর আসছিল, ক্লাস 4-এ পড়তো আর কি গত বছর। সে, মা বলতেছে যে বাচ্চাকে আমি দেখতেছি ভাইয়া, একটা তো খুব ভয়াবহ বিষয়। কি হয়েছে? বলে যে এইরকম বাচ্চা, মেয়ে বাচ্চা, তার ভ্যাজাইনাতে আঙ্গুল দিয়ে ঘুষতেছে, প্যান্ট, ছোট প্যান্ট পরে ওই প্যান্টের উপর দিয়ে ঘুষতেছে। কেন ঘুষছে? সেক্সুয়াল যে গ্র্যাটিফিকেশন, যে অনুভূতি, সেটা পাওয়ার সে চেষ্টা করছে। দেখেন, ক্লাস 4-এ পড়ে, মানে কত বছর হবে, 7-8 বছর হবে, তাই না? বা 9 বছরই হবে, এর বেশি তো হওয়া উচিত না। এই বাচ্চা এরকম এই ধরনের মাস্টার, এটাও কিন্তু এক ধরনের মাস্টার, মানে এক্সট্রিম লেভেলের না, কিন্তু এই যে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাওয়া, মানে মনোকাঙ্ক্ষাটা পূরণ করার ইয়ে তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এই কয়েকদিন, গত মাসে আমি একটা মা, আমার আগের পেশেন্ট, এর আগে কখনো বলেনি, আমি অন্য মেডিসিন দিয়েছি। তো ওই মা বলতে মাদ্রাসায় পড়ে, এখানে আমাদের একটা বড় মাদ্রাসা আছে, তো ওই মাদ্রাসার এরকম কিছু বাচ্চা আমার কাছে ঠিক হওয়ার পরে তারপরে এই মা আসছে। তো অনেকদিনই, 3 মাস থেকে আমি অনেক ধরনের দিয়েছিলাম, ফসফরাস দিয়েছিলাম, ঠিকই দিয়েছিলাম। এবার মা আমাকে ভয়াবহ কথা বলতেছে, যে ডাক্তার সাহেব আপনাকে কি বলবো, আমি নিজেই সাইকিক পেশেন্ট হয়ে গেছি। কি হয়েছে আপনার? বাজে, আমি তো মামুন হোসেনের কাছে, যে মামুন হোসেন আমাদের এখানে বড় সাইকিয়াট্রিস্ট, তার কাছে যে আমাকে ওষুধ খেতে হচ্ছে। কেন, কি হয়েছে? আর বলেন না, আমি আর নিতে পারছি না। কি নিতে পারছেন না বলেন? তো বলে যে এই ছেলে আমার, যে দেখতেছি যে ওর ছোট বোন একদমই ছোট, 3 বা তার প্যান্ট খোলা অবস্থায় তাকে আমি দেখতেছি। এর বয়স কত, 7-8 বছর। প্রচুর মিথ্যা কথা বলে ছেলেটা। হ্যাঁ, তো এটা দেখে মা সব, বোনকে বলতেছে আসো একটা, আমরা একটা মজার খেলা খেলি। এই যে এই টাইপের অ্যাটিটিউড তৈরি হচ্ছে, এটা কোত্থেকে আসছে? আবার আমরা দেখি যে অনেক, আমরা পত্রিকাগুলোতেও দেখি, বিভিন্ন সময় জানি যে প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে দেখা যায় নগ্ন ভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে। আপনি এখন ফেসবুকের রিল দেখেন, এই দেখেন, এই হতেই আছে, এই জিনিসগুলো কিন্তু আসতেই থাকে। ঠিক আছে, অনেক মানে গার্জিয়ানের কাছে আপনি পাবেন এই বাচ্চারা মায়ের ব্রেস্ট নিয়ে খেলা করতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে খেলতেছে, যেটা উচিত না। ছোট বাচ্চাই, তার মাথার মধ্যে কিন্তু ওই টেনশন নাই, ওই ইন্টেনশন নাই, কিন্তু সে ওটা করে মজা পাচ্ছে। মাই লজ্জা পেয়ে যায়।
আমি একজনকে চিনি, মানে চিনি মানে আমার দেখা, সে তার ফুপার কান কান ধরে সারাদিন চুষতে থাকে। ফুপার মেয়ে বাচ্চা ফুপার ব্রেস্ট ধরে সে ইয়ে করতেছে, পেটে ধরে চুষতেছে, থায়ে চুষতেছে। কি ধরনের মানে গ্র্যাটিফিকেশন সে নিচ্ছে, এই চিন্তাগুলো করতে হবে। আমি আমি ভেরি সরি, আপনাদের শেখানোর জন্য আমি কথাগুলো বলছি। এই এই জিনিসগুলো আসে, আপনারা কিন্তু তখন হারিয়ে ফেলেন কোন দিক যাব কোন দিক যাব। তো যাদের সাথে অ্যাটিটিউড গুলা করে তারা কিন্তু লজ্জা পেয়ে যায়, ঠিক আছে। আবার বাচ্চারা দেখা যাচ্ছে, মেয়ে বাচ্চা দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত বড়দের সাথে এমন সুন্দর অ্যাক্টিং করতেছে, অ্যাটিটিউড করতেছে, সেক্সুয়ালি অ্যাক্টিং করতেছে, তার বয়সে অনেক বড়দের সাথে করতেছে। এই বাচ্চারা অ্যাডাল্ট পার্সনের সাথে বা অন্য বাচ্চাদের সাথে এই এই ধরনের সিডেক্টিভ অ্যাটিটিউড গুলা করে, সম্মোহনী আচরণ গুলা করে। এগুলা দেখে অনেক প্যারেন্টস কিন্তু খুব পেরেশান হয়ে পড়ে, আপনার কাছে আসবে, এসে বলবে। বেশিরভাগ প্যারেন্টসই জানে না যে হোমিওপ্যাথি দিয়ে এগুলা কারেকশন করা সম্ভব। আমরা তো অ্যাওয়ার করতে পারিনি, তাই না? এর জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাই, যে ওই সাইকিয়াট্রিক ড্রাগ গুলা খেয়ে তারা কিন্তু অন্যদিকে চলে যায়। তো যাক, আরেক শ্রেণীর লোকজনকে আমরা পাই, এই টিনেজের ক্ষেত্রে আমরা বিশেষ করে এটা পাই। এরা দেখা যায় যে বিভিন্ন ধরনের শপিং মল, তারপরে যে বড় বড় ধরেন যে অ্যামিউজমেন্ট পার্ক, হ্যাঁ, এরকম জায়গাতে ইয়ে করে, চাকরি নেওয়ার চেষ্টা করে, কাজ করার চেষ্টা করে। আপনি দেখবেন অনেক শপিং মল এরকম ছোট ছোট বাচ্চারা আসছে, কিছুই মনে করছে না, 15 বছর 17 বছরের টিন বললাম, মানে 13 to 18 পর্যন্ত এরা এই কাজগুলা করে। কেন? তাদের খোঁজ নিয়ে দেখবেন যে টাকা পয়সার অভাব নাই, অনেককেই পাবেন। ওরা ওখানে যাচ্ছে মনোরঞ্জিত হওয়ার জন্য, অ্যামিউজমেন্ট হওয়ার জন্য, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, হ্যাঁ। এবং ইল্লিগাল জিনিসের প্রতি, আমার এক ফ্রেন্ডের ছেলে, সেও আমার ট্রিটমেন্টে আছে, সে ফ্রেন্ড কিন্তু বাইরে থাকে, টাকা পয়সা যথেষ্ট ভালো এবং মানে বেশ ইঞ্জিনিয়ার। তার ছেলে আমাদের এইখানে একটা বড় ইয়ে আছে, সেখানে শপিং মল আছে, চেইন শপ, সেখানে সে ইয়ে করতেছে, বড় আড়ং এর ওইখানে দোকানটা, আমার নাম মনে পড়ছে না, সেখানে করছে। পরে শুনতেছি যে সেখানে সে সামথিং ড্রাগ সে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো এই যে ডিজায়ার গুলা পূরণ করার জন্য, ইল্লিগাল ডিজায়ার পূরণ করার জন্য এরা বাবা মাকে অনেক বেশি যন্ত্রণা করে, হার্ট করে, হ্যাঁ। এই মডার্ন জায়গাগুলোতে, ঢাকা বা বড় বড় সিটি গুলোতে আমরা দেখি যেগুলোতে বার আছে, এই জায়গাগুলোতে জব করতে চাই। পর্যটন এলাকাগুলোতে, পর্যটনের যে বড় বড় 3 স্টার 5 স্টার হোটেল গুলো আছে, সেখানে সে জব করতে চায়। তো এইরকম পেশেন্ট যদি আপনি পান, আপনি অবশ্যই মেডোরিনামের কথা চিন্তা করবেন, ঠিক আছে। তো মেডোরিনামের বাচ্চাদের মধ্যে বেসিক্যালি তাদের একটা গ্রেটার ভাইটালিটি আমাদের আপনি দেখতে পাবেন। আপনি কিভাবে দেখবেন? এরা যে খুব, এদের ভাইটাল ফোর্স খুবই অ্যাক্টিভ, এদের ভাইটালিটি খুব মানে প্রকট, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা খুব ইজিলি বোঝা যায় তাদের কথাবার্তা থেকে, তাদের স্পিচ থেকে। সে যখন আপনার ক্লিনিকে আসবে তখন এত দ্রুত কথা বলে, ফটাফট কথা বলতেছে, দ্রুত কথা বলতেছে, যার কারণে দেখা যাচ্ছে যে একটা কথার সাথে একটা কথা জড়িয়ে যাচ্ছে, স্টামারিং হচ্ছে, তোতলামি চলে আসছে, হ্যাঁ। সে কথা বলতে বলতে অনেক কথা খেয়ে হারায় ফেলে, সে বুঝতেই পারে না যে এক্স্যাক্টলি তাকে কি বলতে হবে। তো তার সাথে আসা তার গার্জেন, তার প্যারেন্টস এই বিষয়টা আপনাকে মানে কনফার্ম করবে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তারা বলবে যে ডাক্তার সাহেব সে সবসময় তাড়াহুড়া করে, সবসময় একটা হারিতে থাকে, একটা হারি সেন্সেশন তার মধ্যে থাকে, এক জায়গায় সে ঠিক মতো বসে থাকতে পারে না, সব সময় বিজি থাকে। সে যে রিল্যাক্সে কিছু একটা করবে, রিল্যাক্সটা মনে হচ্ছে তার ডিকশনারিতে নাই, রিল্যাক্স তার জন্য একদম অসম্ভব। এই কারণে সে যখন আপনার চেম্বারে আসবে, সে চাইবে যে ফটাফট আপনি তার সবকিছু করে দেন, দিয়ে তাকে বিদায় করে দেন, এটাই তার কামনা। আপনি তার মুভমেন্টের মধ্যে এরকমটা পাবেন। এই বাচ্চাদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়, খুব হারিয়ে থাকে, ঠিক আছে। কথাবার্তা গুলা যে দ্রুত বলতে যাই, তখনই আপনি ধরে ফেলতে পারবেন। আমাদের
সরি, আমাদের একটা রুব্রিক্স আছে, মিস্টেকস মেক্স স্পিকিং ইন, ওয়ার্ডস রং ওয়ার্ডস ইউজিং, কথা বলতে বলতে ভুল ওয়ার্ডও বলে ফেলে। যে শব্দটা ব্যবহার করা দরকার, যেটা বলতে হবে উপযুক্ত স্বভাব, সে বলতে পারে না, লিখতে দেন বানান ভুল করবে। হ্যাঁ, কথা বলার সময় আপনি বুঝে যাবেন যে তো উল্টা পাল্টা বলতেছে, ওয়ার্ডটা ঠিক মতন চুজ করে সে আনতে পারতেছে না। তো এই যে হারি ভাব, এই হারি ভাব নিয়ে আমাদের অনেকগুলা রুব্রিক্স আছে, আমি একটু রুব্রিক্স গুলো দিয়ে দিতে চাই। হারি চিলড্রেন ইন, আমি এগুলা ইয়েতেও দিয়ে দিব। হারি অলওয়েজ ইন, সবসময় সে হারির মধ্যে থাকে। হারি অকুপেশন ইন, সে যে কাজেই থাকুক না কেন, অকুপেশন মানে যে কাজে সে নিয়োজিত থাকে, এটা বড় মানুষ হতে পারে, ছোট মানুষ হতে পারে, খেলা হলেও সেখানে তাড়াহুড়া, অফিসে হলেও তাড়াহুড়া, ঠিক আছে। তারপরে হারি অফিস অকুপেশন ইন ডিজায়ার টু সেভারেল থিং অ্যাট ওয়ান্স, এতই হারিতে থাকে একসাথে অনেকগুলা কাজ করা শুরু করে দেয়, একসাথে 3-4টা কাজ শুরু করা দেয়। হ্যাঁ, তারপরে হারি ট্রিফলস অ্যাবাউট, যে কোনো বিষয়ে সে খুব ছটফটে, খুব দ্রুত করে ফেলে। হারি টাইমস হারি টু অ্যারাইভ ইন অ্যাপয়েন্টমেন্ট, একটা সময় 4টার সময় যাওয়া দরকার, সে 3টা থেকে তাড়াহুড়া শুরু করেছে, এখন ওখানে চলে যাবে, সে দ্রুত আর্জেন্টাম নাইট্রিকাম এই কাহিনী করে। তো আমরা মেডোনিয়ামের মধ্যে পাই। হারি চিলড্রেন ইন, বাচ্চাদের ক্ষেত্রে হারিতে একটাই মেডিসিন, সেটা মেডো, আমি মনে হয় একটু আগেই দিলাম। হারি চিলড্রেন ইন, তারপর হারি অলওয়েজ ইন, এটা তো দিলাম। তো একটা জিনিস সে যখন করবে তখন সে অনেক দ্রুত থাকবে, হারি নিয়ে এত এত জিনিস আমরা মেডোনিয়ামের মধ্যে পাই। আরেকটা হলো, আরেকটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স, এটা লিখে নেন, এটা মেডোনিয়ামের ছোট বড় সবার মধ্যে পাওয়া যায়। সেটা হলো, হয়ে গেল, হারি হারি অকুপেশন ইন ডিজায়ার টু সেভারেল থিংস অ্যাট ওয়ান্স, ফিনিশ এনি বাট ক্যান নট, মানে এটা পড়তে হবে, মানে এটার ইয়েটা হলো যে তার কাজের মধ্যে সে একসাথে মেলা জিনিস করতে যায়, সবকিছু করতে যায়, কিন্তু একটাও সে ফিনিশ করতে পারে না, একটাও সে শেষ করতে পারে না, একটাও সে পুরো করতে পারে না। বুঝতে পারছেন? ধরেন যে একসাথে সে রান্না করতেছে, আবার তার সাথে সে বাসন কুসন মাজতেছে, তার সাথে সে ঘর ঝাড় দিচ্ছে, আবার এদিকে গান জোরে করে শুনে দিয়েছে বা সংবাদ শুনতেছে, মানে চারিদিকে দ্রুত সবকিছু করতে চাচ্ছে। এই দ্রুততার কারণে সে কোনো কাজই ঠিক মতো করতে পারছে না, কোনো কাজই ঠিক মতো শেষ করতে পারছে না। তো এই ভাবনা থেকে আরেকটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা খুব সুন্দর রুব্রিক্স, পারসিস্টিং ইন নাথিং, পারসিস্টিং ইন নাথিং, ঠিক আছে। পারসিস্টিং ইন নাথিং এর মধ্যেও কিন্তু মেডো আছে। পারসিস্টিং মানে কি, আমরা বলি না পারসিস্টিং, থট পারসিস্টিং, আমাদের পারসিস্টেন্স ওখানে ছিল, তাই না? এটা পারসিস্টিং মানে হচ্ছে নিরালস এবং অদম্য সাধনা, যেন সে লেগে আছে, কোন একটা কাজে সে লেগে আছে। পারসিস্টিং মানে কন্টিনিউয়াসলি এক্সিট, ডিকশনারিতে দেওয়া আছে খুব সুন্দর, কন্টিনিউ টু এক্সিট, কন্টিনিউ টু এক্সিট। হ্যাঁ, তারপরে বি পেশেন্ট, রিফিউজ টু স্টপ, সরি, বি পারসিস্টেন্স, রিফিউজ টু স্টপ, অবিচল থাকতে চায়, লেগে থাকতে চায়, থামতে চায় না। এটাকে আমরা বলতে পারি হ্যাং অন, হ্যাং ইন, হোল্ড অন, ঠিক আছে। পারসিভ করতে থাকে, একদম কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা হলো পারসিস্টিং। ইন নাথিং, ইন নাথিং এর সাথে আছে ইন নাথিং, মানে সেটা পারে না। তো পারসিস্টিং হচ্ছে স্বাভাবিকের থেকে দীর্ঘ সময় ধরে বিদ্যমান, দীর্ঘ সময় ধরে চলছে, কোনো অসুবিধা বা বাধা সত্ত্বেও সে দৃঢ়ভাবে কোনো কাজ চালিয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে পারসিস্টিং। আর যখন চালিয়ে যেতে পারবে না তখন হয়ে যাবে ইন নাথিং। তো এই রুব্রিক্সে আমরা দেখতে পাই, সেটা হলো কোনো কিছুর জন্য সে স্থির থাকতে পারতেছে না, কোনো কাজই সে ভালোভাবে করতে পারছে না। হ্যাঁ, এটা
মানে দেখা যাচ্ছে যে কোন একটা কাজে সে কনসেন্ট্রেট করলো, সেটা যতক্ষণ কাজটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে না সে ওখান থেকে ফল পাবে, কিন্তু সে ওটাতে লেগে থাকতে পারছে না, সে ওখান থেকে চলে আসলো। এরকম হতে পারে তার সিদ্ধান্তহীনতার কারণে, তার অস্থিরতার কারণে হতে পারে। হ্যাঁ, তো রুগীদের ক্ষেত্রে আমরা দেখি এটা এটা খুব ইম্পর্টেন্ট, আপনি কখন এটা ইউজ করবেন আপনার চেম্বারে। আমরা রুগীদের ক্ষেত্রে দেখি যে এই রুগীরা আপনার কাছে বা কোনো প্যাথিতে বা কোনো ডাক্তারের কাছে বেশি দিন কন্টিনিউ করতে পারে না। ধরেন কিছুদিন এলোপ্যাথি খাবে, খাওয়ার পরে কিছুদিন আয়ুর্বেদিক খাবে, আয়ুর্বেদিক খাওয়ার পরে কবিরাজের কাছে যাবে, হুজুরের পড়া খাবে। মানে আমি বলতেছি যে একটা জায়গায় তো একটা অসুখের জন্য আপনাকে লেগে থাকতে হবে, এরা লেগে থাকতে পারে না। এরপর আবার আপনার কাছে আসবে, আবার আপনার কাছে কিছুদিন খাওয়ার পর আবার হারিয়ে যাবে, হারিয়ে টারে যে আবার এলোপ্যাথিতে যায়, যখন কিছু হবে না আবার ঘুরে আসবে আপনার কাছে, 4-5 মাস পরে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে আসবে, তখন আপনি এই রূপ বৃষ্টার কথা ভাবতে পারবেন। ঠিক আছে, মানে একটা ধরছে আরেকটা ছাড়ছে, এক জায়গায় ফল নাও পর্যন্ত যে লেগে থাকতে হবে, পারসিস্টিং করতে হবে, সেটা করতেছে না। মানে এক ধরনের ইনকন্টেন্সিটি, হ্যাঁ, ইনকনস্ট্যান্সিটি, ইনকনস্ট্যান্সিটি আমাদের রুব্রিক্স আছে, ইনকনস্ট্যান্সিটি। ঠিক আছে, ইনকনস্ট্যান্সিটি। হ্যাঁ, বাড়ি ভাই কিছু বলবেন? হ্যাঁ, যে আমি যে পারসিস্টেন্সের একটা বাংলা যেটা সহজে মনে রাখা যায়, মানে নাছোড়বান্দা, নাসর মানে বান্দা, কোনোভাবে কিছু কিন্তু এই রুব্রিকে নাসর বান্দা না, এ হলে ছেড়ে দিবে, পারসিস্টিং সেটা ইন নাথিং। আমি নাথিং মানে পারসিস্টিং, হলো, হ্যাঁ, ইন নাথিং হলো যে সে আর একটা একবার ছাড়ে, একটা ধরে আর এক্স্যাক্টলি। একটা ছাড়ে, একটা ধরে ইনকনস্ট্যান্সি, খুব ধরে কাছাকাছি লেগে রুব্রিক্স, থাকতে পারে। ইনকনস্ট্যান্সি। হ্যাঁ, জি। এখন আর একটা হলো করছে, তারপর ছেড়ে দিল, আবার একটা ধরলো, এই কারণে কোনো কাজই শেষ করতে পারলো না। তো এই পেশেন্টরা খুব নিজেকে খুব হারি থাকে, এবং এরা চায় অন্যরাও তার কাজ হারিতে করে দিক, নিজে যেমন হারিতে থাকবে সেরকম অন্যরাও ফটাফট তার কাজ করে দিক। আপনি একটা জায়গায় যাবেন, ফটাফট কাজ করে ফেলবে। ব্যাংকে যাবেন, ব্যাংকে যে আপনি চেক দিয়ে দিলেন, চেক দিলে তো 3-4টা স্টেপ থাকে, এরা চাইবে যে তাড়াতাড়ি আপনার ইয়েটা করে, প্রয়োজন হলে অন্য জায়গায় ভেরিফাই না করেই আপনাকে টাকা দিয়ে দিক, এরকমটাই তার প্রত্যাশা। তো আমাদের হারি নিয়ে, অন্যদের প্রতি প্রত্যাশা নিয়ে কয়েকটা রুব্রিক্স আছে, আমি এটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে হারি এভরিবডি মুভস টু স্লো, তার ক্যাশ, এই ক্যাশ সেকশনে এরা খুবই খুবই স্লো, এদের হারি হওয়া দরকার, এদের দ্রুত করা দরকার, এরা বিরক্তি প্রকাশ করে, দেখবেন অনেকেই চেঁচামেচি করে, আপনি দাঁড়ায় আছেন লম্বা লাইনে, কোনো কথা নাই, কিন্তু এই টাইপের লোকজন যে ওখানে চিল্লাফাল্লা করতেছে, এগুলা দিয়ে ক্যারেক্টার চেনা যায়। তারপর আরেকটা রুব্রিক্স হচ্ছে হারি এভরিবডি মাস্ট হারি, প্রত্যেককে, আমি যেরকম হারি থাকি প্রত্যেককে ওরকম মাস্ট হারি হতে হবে, অবশ্যই হারি হতে হবে, তুমি ইচ্ছা মতো চেক লিখবা টাকা দিবা, এটা হবে না। তো বাচ্চাদের মধ্যেও আমরা কিন্তু এরকম ডিজায়ার পাই। হ্যাঁ, এর একটা কারণ হলো এরা খুব এনার্জেটিক, এরা ওভার অ্যাক্টিভ, সাথে সাথে অন্যরাও তার মতন সবকিছু ফটাফট করে দিবে, এরকম ডিজায়ার তার মধ্যে থাকে। হ্যাঁ, এরকমটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা, এই মেডোরিনামের বাচ্চাগুলো হয়ে থাকে। তো আপনার ক্লিনিকে যখন তারা আসবে, আপনার ক্লিনিকে যখন তারা আপনার ক্লিনিকের দরজা দিয়ে তারা যখন এন্ট্রি করবে, তখন তারা এতই রেস্টলেসনেস থাকে, রেস্টলেসনেস তো মানে বুঝেন, এক জায়গায় চুপ করে বসে থাকে না, ছোটাছুটি করে, ছটফট করতে থাকে, এরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। হ্যাঁ, তার আশেপাশে দেখা যাচ্ছে ওয়েটিং রুমে গেল, যত পেশেন্ট আছে, ইভেন পেশেন্ট বলে না, পেশেন্টের অ্যাটেন্ডেন্স সাথে করে যারা আসে তাদের সাথে সে কথা বলবে, গল্প গুজব শুরু করে দেবে, তাদেরকে বিরক্ত করবে, এই প্রশ্ন করবে, ওই প্রশ্ন করবে, এটা ধরবে, ওটা ধরবে। গতকালকে বললাম আমি যে একজনের ব্যান্ডেজ হয়েছে, ব্যান্ডেজ করেছে, প্লাস্টার করেছে, সেটা ধরে, হ্যাঁ এটা তো শক্ত আছে, ঝাঁকাচ্ছে। আরেকটা মজার বিষয় আছে, বড়দের ক্ষেত্রেও দেখা যায়, ছোটদের ক্ষেত্রেও দেখা যায়, সেটা হলো এরা ইজিলি, ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আপনি বললেন যে আমার নাম ডক্টর বাড়ি, তখন পরবর্তীতে সে আপনাকে বাড়ি বাড়ি বলে, এই বাড়ি ভাই, বাড়ি এদিকে আসেন, ভাইও বলবে না, এই বাড়ি এদিকে আসেন, সরি বাড়ি ভাই আপনি কিছু মনে করেন না, বোঝানোর জন্য, এই বাসার কি করছেন, এইরকম
এদের অ্যাটিটিউড থাকে। যদি তার থেকে অনেক বয়স্ক ছোট বাচ্চা, ধরেন যে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, এরকম বাচ্চা যদি 70 বছর বয়স, হ্যাঁ আঙ্কেল তোমার নাম কি? আপনার না, তোমার নাম কি? বলে এটা। এরপর এরপর থেকে তাকে নাম ধরে ধরে ডাকবে। আপনার চেম্বারেও আপনি এরকম দেখতে পাবেন, নাম ধরে ধরে সে ডাকবে। ঠিক আছে, তার কোনো প্রকার মানে হেজিটেশন এখানে থাকবে না, তার ওই রেসপেক্টের বিষয়টা তার মধ্যে নাই। তো যখন এই বাচ্চা আপনার চেম্বারে ঢুকবে, সবাই বুঝে যাবে, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার কম্পাউন্ডার, সেও বুঝে যাবে হ্যাঁ ঢুকে পড়ছে। ছোট বাচ্চা ঢুকো আর বড় বাচ্চা ঢুকে পড়েছে মাল। হ্যাঁ, তখন ছোট বাচ্চা হলে আমরাও হয়, আমরা হয়ে গিয়ে অনেক জিনিস ইয়েতে রাখি, যেমন ধরেন পেপার ওয়েট, লুক্রেটিভ হয় জিনিস, কলম, স্টাফ, এগুলো আমরা কিন্তু সামলায় রাখি, আলাদা করে রাখি। সবাই এই কাজটা করে, তাদের জিনিস যে চেনে যে মাল ঢুকে গেছে অমনি তাদের জিনিসগুলা ওইভাবে সামলায় রাখবে। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের সাথে প্রথম কেউ কথা বলতে চায় না, বুঝে গেছে যে হ্যাঁ আসছে, সবাই এড়িয়ে চলে, অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে এড়িয়ে চলে, তার দিকে আই কন্টাক্ট করবে না, আই কন্টাক্ট করলে তো কথা বলবে যে এই অমুক, এই বাসার তুমি কেমন আছো, এরকম বলে ফেলতে পারে। এই কারণে আরেক দিকে নিজের মান নিজেকেই রাখতে হয়, এই কারণে তার দিকে আর সে কন্টাক্টে যেতে চাইবে না। ঠিক আছে, কারণ একবার যদি সে শুরু করে ফেলে তাহলে একদম পেরেশান করে ফেলবে। তো এইরকম সিচুয়েশন যদি আপনার মাথায় কখনো তৈরি হয়, তাহলে বুঝবেন যে আপনার চেম্বারে একটা মেডোরি নাম ঢুকে পড়েছে। এটাও একটা মেডোরি নামের লেয়ার, এটাও একটা মেডোরি নামের ফ্যাসেট। ঠিক আছে, এরা রিল্যাক্সে এক জায়গায় বসে থাকতে পারে না, হারিট ওয়েটিং রুমে বসে থাকবে, আর একটু পর পর উঠবে, উকি মারবে, এই করবে এই করবে, কখন আমার পালা আসবে, কখন আমার টার্ন আসবে, কখন আমার নাম্বার আসবে। এই ডাক্তার এতক্ষণ, পাশের জন, এই ডাক্তার এতক্ষণ কি করে, হ্যাঁ এত সময় লাগে নাকি, অমনি ওষুধ পটাপট ওষুধ দিয়ে দিবে। কি করছে ওই রুগীর সাথে? সে এরকম বারবার তার কথা বলতে থাকবে, আপনার অ্যাটেন্ডেন্স কে বা আপনার কম্পাউন্ডার কে বলবে যে কি এত করে, দেখেন দেখেন একটু নক করেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, বিরক্ত করে ছাড়বে। তো মেডোরি নামের বাচ্চারাও আপনার কাছে মনে হবে যে এরা টিউবারকুলি নামের মতন। হ্যাঁ, টিউবারকুলি নামও খুব রেস্টলেসনেস হয়, ওয়াইল্ড টাইপের হয়। ঠিক আছে, কিন্তু আপনি ভেরিফাই করবেন কিভাবে? ভেরিফাই করতে হবে, টিউবারকুলি নামের বাচ্চারা যখন বাইরে যায়, স্কুলে থাকে, হ্যাঁ তখন নতুন কোনো পরিবেশে টিমিডিটি, অনেক শান্ত থাকে, হ্যাঁ অনেক ইন্টেলিজেন্ট হয়। আবার বাসায় আসে তখন তাদের যখন বেডে আসে, হোমে আসে, তখন তারা খুব বেশি রেস্টলেসনেস, অনেক বেশি বিপরীত আচরণ করে, ডিস্ট্রাকটিভ আচরণ করে। ঠিক আছে, অনেক নোংরা টাইপের আচরণ করে, খারাপ আচরণ করে, পেরেশান করে ছাড়ে। কিন্তু মেডো বাচ্চারা স্কুলেও যেরকম, বাসায়ও যেরকম, সব জায়গায় ঘরে বাইরে একই কাজ, একদম সবাইকে পেরেশান করে ছাড়বে। এটাই হলো এই দুই মেডিসিনের মধ্যে পার্থক্য। দুইজনেরই এনার্জি লেভেল হাই, কিন্তু মেডো টিউবারকুলি নামের থেকে অনেক বেশি হাই এদের এনার্জি, বাচ্চাদেরও বড়দেরও। ঠিক আছে, এদের মধ্যে আমরা কি বলেছি গতদিন আমরা ছবিটা দেখাইছিলাম, এখন ডিপ্লোকক্কাই এরকম, তাই না? এই 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 এরকম ছিল দুইটা অংশ, তাই না? তো ডিপ্লোকক্কাই আমরা কি বললাম, দুইটা মেরু। তো বাসায় দেখা যাচ্ছে যে জীবজন্তু যারা আছে, কুকুর, হ্যাঁ তারপরে আর আসার লোকজনকে তো করলোই, এই বিড়াল টিড়াল এদেরকেও সে প্রচন্ড বিরক্ত করা শুরু করে। হ্যাঁ, এবং অনেক বেশি ক্রুয়েলিটি, খোঁচা দিবে, লেজ ধরে টানবে, কান ধরে টানবে, কোনো দয়া মায়া থাকে না, কান ধরে টাইনে যেন করে পটকানি মারবে, এরকম করে ধরে কাপড়ের মতন করে আঁচড়াবে। ঠিক আছে, কোনো দয়া মায়া নাই। আমাদের রুব্রিক্স আছে, ক্রুয়েলিটি লাভস টু মেক পিপুল অ্যান্ড এনিমেল সাফার, মানে অন্যদেরকে কষ্ট দিয়ে সে আনন্দ পায়, এতটাই ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা তার মধ্যে থাকে। ঠিক আছে, আবার বিপরীত পোলে কি, বিপরীত পোলে আমরা দেখতে পাই যে জীবজন্তুর প্রতি খুব ভালোবাসা, তার পোষা প্রাণীর প্রতি সেই রকম দরদ, হ্যাঁ সেই রকম যত্ন নিচ্ছে। আমাদের রুব্রিক্স আছে এনিমেল লাভস ফর এনিমেল। আমি এই রুব্রিক্স গুলা কেন মানে এরকম হয় মেডো নামের আঙ্গিকে, আমি এই ব্যাখ্যাগুলো করব, দেখবেন কত মজার এই বিষয়গুলা।
হ্যাঁ, আজকে আমি জাস্ট একটু করে আউটলাইন বলতেছি। আজকে তো কয়েকটা রুব্রিক্স নিয়ে একটু ডিপ লেভেল আলোচনা করলাম, এই রুব্রিক্স গুলো আমি রেখে দিচ্ছি, এগুলো নিয়ে আমি ডিপ আলোচনা করব। হ্যাঁ, লাভ ফর এনিমেল, লাভ ফর হার পেট, তার পেটকে, তার পোষা প্রাণীকে তার অনেক ভালোবাসা। যদি বিড়াল থাকে, হ্যাঁ, তো বিড়ালকে যত্ন নিচ্ছে, কুকুরকে যত্ন নিচ্ছে, আবার আরেকদিকে বিড়ালের কান ধরে টানতেছে, কুকুরের লেজ ধরে টানতেছে। এরকমটা করতে সে মোটেও ভয় পায় না, ছোট বাচ্চা সে ভয় পাবে না, বরং এগুলো করে সে আনন্দ পায়। এই বাচ্চারা খুব এলোমেলো টাইপের, নোংরা। হ্যাঁ, নোংরা, এই নোংরা এতটাই নোংরা থাকে, নোংরা বাচ্চা দেখলে আমাদের তো সালফারের কথা মনে পড়ে, আপনাদেরও মনে পড়ে যাবে সালফারের কথা। হ্যাঁ, সালফারের সালফারের কি অ্যাপিয়ারেন্সই নোংরা হয়, তাই না? নোংরা পোশাক, মুখ চোখ নোংরা, নাকের আমরা শিকান বলি, তাই না? নাকের সর্দি লেগে লেগে ময়লা হয়ে আছে, একদম বিচ্ছিরি নখগুলা। সালফারের ফিজিক্যাল জেনারেল অনেক কিছু মিলে যায়, ঠিক আছে? তো এই যে সালফার, এই সালফারের সাথে তাহলে ডিফারেন্সিয়েট আপনি কিভাবে করবেন? হ্যাঁ, মেডোর মধ্যে আমি বারবারই বললাম এদের ভাইটালিটি অনেক বেশি থাকে, অনেক হাইপার অ্যাক্টিভ, তাই না? হ্যাঁ, এরা খুব এক্সট্রোভার্টেড, খুব এনার্জি। কিন্তু সালফারের মধ্যে এরকম হঠাৎ করে অনেক ভায়োলেন্ট, অনেক হাইপার অ্যাক্টিভ, অনেক মানে ভাইটালিটি আপনারা কিন্তু দেখতে পাবেন, এই প্যাটার্নটা কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সালফার একই লেভেলে চলতে থাকবে। এই জিনিসটা দেখে আপনি কিন্তু ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবেন। আরো পয়েন্ট আছে কিন্তু এটা চোখে পড়ার মতন, ঠিক আছে? এবং এই বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটির কারণে এদের মানে কনসেন্ট্রেশন ঠিক মতো তারা ধরে রাখতে পারে না। তাদের মানে যে কনসেপ্ট, তাদের যে যা করতে চাচ্ছে সেটা ভুলে যায়, তাদের বন্ধুর নাম ভুলে যায়, লেটার ভুলে যায়, ওয়ার্ড ভুলে যায়, আমি কি লিখবো, আমি কি পড়লাম, এগুলো ভুলে যায়। আমাদের অনেক অনেক মেমোরি লস, মেমোরি উইকনেস। দেখেন ক্লাসিক্যালি সিনাইল ডিমেনশিয়া অমুক তমুক মেডো আগে দিবেই, তাই না? তো এইরকম মেডোর অনেকগুলো রুব্রিক্স আছে, মেমোরি উইকনেস অফ মেমোরি, লেটার ক্যাপিটাল লেটার লিখতে ভুলে যায়। হ্যাঁ, তারপরে বাচ্চারা এটা করে, ফুল স্টপের পরে বড় হাতের লিখতে হয়, বড় হাতের না লিখে ছোট হাতের লিখতেছে। তারপরে কি মেমোরি উইকনেস, নাম্বার ভুলে যাচ্ছে। তারপরে ফ্রেন্ডস নেম, ইন্টিমেট ফ্রেন্ড, একদম প্রিয় বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর নাম ভুলে যাচ্ছে। অনেক সময় আমরাও ভুলে যাই, বন্ধুর নাম মনে পড়ছে না, বান্ধবীর নাম মনে পড়ছে না। মেমোরি নামের স্টেটে চলে গেলে কিন্তু এরকমটা হয়, ঠিক আছে? মেমোরি উইকনেস, রিড হোয়াট হি হ্যাজ, কি সে পড়েছে সেটাই সে ভুলে গেছে, একটু আগে কি পড়লো সেটা আমার মনে নাই। মেমোরি উইকনেস অফ রিড হোয়াট হি জাস্ট রিড, এই মাত্র এই মুহূর্তে যে যেটুক পড়েছে সেটা সে ভুলে গেছে, সেটা তার মনে নাই। এই মুহূর্তে যে শুনেছে সেটা সে ভুলে গেছে। এতটাই ভোলা মনা হয়, এতটাই ফরগেটফুল হয়। এমন কি মজার একটা জিনিস বলি, এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখি। হ্যাঁ, সেটা হলো যে কোনো জিনিস কিনে সেখানে রেখে চলে আসছে, দোকানে রেখে চলে আসছে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, ফরগেটফুল পারচেসেস গোজ অফ এন্ড লিভস দা। কোনো কিছু কিনতে গেছে, কেনার পরে ওই দোকানে রেখে আসছে, এরকম ভোলা মনা হয়। এটা হলো তার ওই ব্রেনের হাইপার অ্যাক্টিভিটির কারণে, মেডোরি নামের ব্রেনের হাইপার অ্যাক্টিভিটির কারণে। বাচ্চারাও তাই। হ্যাঁ, এই বাচ্চাগুলা কোনো জিনিস ভুলে যায়। হ্যাঁ, এবং এটার আরেকটা কারণ হচ্ছে, এটা ভালো করে খেয়াল করেন, আপনারা ক্লাসিক্যালি মিলিয়ে নেন, এই বাচ্চারা কিন্তু আপনার পর্যাপ্ত ঘুম যেটা থাকা দরকার সেটা তারা নেয় না। আপনিও মেডোর স্টেটে চলে যেতে পারেন, আপনি যদি পর্যাপ্ত ঘুমটা কন্টিনিউয়াসলি না নেন, আপনার ব্রেন যদি প্রচন্ড ছোটান, বিভিন্ন কাজে যদি মনটাকে ডাইভার্ট করেন, আপনিও কিন্তু এই ডিমেনশিয়া, এই যে লেভেলগুলোতে, উইকনেস অফ মেমোরি, ফরগেটফুল, এই জায়গায় চলে যেতে পারেন। পর্যাপ্ত ঘুম এই বাচ্চারা প্রথম থেকেই কিন্তু ঘুমায় না, এজন্য হয় কি তার ব্রেন টায়ার্ড হয়ে পড়ে, তো এই কারণেই তার এগুলো মনে থাকে না।
ঠিক আছে? তো আবার তাদের চিন্তা ভাবনা মধ্যে ক্রুয়েলিটিতে ভরা এবং এনার্জি লেভেল হাই হওয়ার কারণে তারা সব সময় অন্যদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। হ্যাঁ, স্ক্যামিং করে, চিৎকার চেঁচামেচি করে, ফাইট করে। হ্যাঁ, এদের সাথে কেউ যদি কন্ট্রাডিক্ট করতে যায়, কন্ট্রাডিকশন ইনটলারেন্স আমাদের রুব্রিক্স আছে, কন্ট্রাডিকশন ইনটলারেন্স। কেউ যদি কন্ট্রাডিকশন করতে যায় তার সাথে, তাহলে সে আর সহ্য করতে পারে না, সে তাদের সাথে বিরোধিতা করে, তাদের বিরোধী হয়ে যায়, সব সময় তাদের সহ্যই করতে পারবে না। তাদেরকে পাওয়ার দেখায়, তার পাওয়ার দেখায়, তাদেরকে পাওয়ার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। ঠিক আছে? না হলে করবে কি, তার কাছে যে জিনিস টিনিস আছে ছুঁড়ে মারবে একদম। সে চিন্তাও করবে না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বড় জিনিস নিয়ে ঢেল দিয়ে দিচ্ছে। অনেক প্যারেন্টস এসে আপনাকে বলবে যে একটু ইয়া নাই, হাতে যা আছে, ধরেন কথা কথা একটা পেপার ওয়েট আছে, সেটা একদম ছুঁড়ে মারবে আপনার মাথা, বলে আমার মাথা ফাটায় দিল, ইনজুরি হয়ে গেল, আপনার চোখে খোঁচা মেরে দিল, একটা কলম ছুঁড়ে মারলো। হ্যাঁ, আমি আমি নিজেই এটা শিকার হয়েছিলাম। হ্যাঁ, কোন একটা জায়গায় আমার এক মামাতো বোন, তার সাথে আমার ইয়ে হলো, হাতের কাছে একটা এত বড় খোয়া ছিল, সে কিন্তু বড়, সুন্দর করে মেরে দিল, একদম এসে আমার বাম চোখের সমতে লেগে একদম পুরা ব্লিডিং হয়ে একাকার অবস্থা। তখন তো এরকম ট্রিটমেন্টও ছিল না। আমরা মফস্বল একটা এলাকায় থাকতাম, সেখান থেকে আবার রাজশাহীতে এসে যা ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিক আছে। তো এই যে পার্সন, তার মাথার মধ্যে এটা কাজ করছে না, সে হাইপার অ্যাক্টিভ, সেও কিন্তু ওই আমার মামাতো বোনও কিন্তু খুব দ্রুত কথা বলে। আমি তার কথোপকথন যদি আমি আপনার শোনাই দিই, দেখবেন যে কথা বলতে বলতে খেয়ে হারায় ফেলে। ইয়ে মেডল স্টেটে আছে, কিন্তু সে তো আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসেনি, আমি তো তাকে ওষুধ দিয়েও নি ওই কারণে। তো দেখেন আমাদের একটা রুব্রিক্স আছে, থ্রো থিংস অ্যাট পারসন, থ্রো থিংস অ্যাট পারসন, মানুষের দিকে জিনিস ছুঁড়ে মারে, থ্রো করে। ঠিক আছে? অদ্ভুত একটা হ্যাবিট, অ্যাটিটিউড। এদেরকে যদি কোনো প্রকার তিরস্কার করা হয়, হ্যাঁ, রেপ্রিমাইন্ড বলে, তিরস্কার ইংরেজি হচ্ছে রেপ্রিমাইন্ড, রেপ্রিমাইন্ড করা হয়, তখন তারা এতটাই রেগে যায়, এতটাই অ্যাংরি, এতটাই ফিউরিয়াস হয়ে যায়, তখন সে উল্টাপাল্টা বলতে থাকে, তাদেরকে মারতে লাগে, একদম কথা নাই বার্তা নাই, দাপাদাপ চলতে থাকে। আমরা দেখি কি, রিকশাওয়ালা একটু ইয়েতে কথা বলেছে, একটু বেটনে কথা বলেছে, ধরে চট থাপ্পড় লাথি করছি। আমরা কিছুদিন আগেও ফেসবুকে একটা ভাইরাল ইয়ে দেখলাম, একটা মহিলা একটা চাচাকে পিটাচ্ছে, তাই না? এই যে সেন্সিটিভ কোন একটা বিষয় নিয়ে হয়তো বলেছিল, আপনি কেন এত মোটা, এরকম একটা কথা সম্ভবত বলেছিল আমার যতদূর মনে পড়ে, সে কিন্তু এটাকে রেপ্রিমাইন্ড হয়ে গেল, তিরস্কার মনে করলো, পরে সে কিন্তু শুরু করলো। এবং এই কার্যকলাপ করে এদের মধ্যে কোনো প্রায়শ্চিত্ত আসে না, প্রায় আফসোস থাকে না। রেপ্রিমাইন্ড সেন্সিটিভ টু, আমাদের রুব্রিক্স আছে কিন্তু, হ্যাঁ, রুব্রিক্সটাও দিয়ে দিই, রেপ্রিমাইন্ড সেন্সিটিভ টু। হ্যাঁ, এরা মোটেই রিমোর্স হয় না, মোটেই আফসোস করে না, কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে পস্তানো থাকে না, এটা আমি কি করেছি। হ্যাঁ, এরকমটা হার্ড স্টেটে এরা থাকে। বিড়ালকে, তার পেটকে, তার পশু প্রাণীকে সে পেরেশান করছে। এমনকি আঁচড়াতে, বিড়ালকে একটা আমি ভিডিও দেখেছি, বিড়ালকে এরকম করে ধরে ধরে মেরে ফেলতেছে, একটা পাখিকে ধরে এরকম করে মানে কাপড় কাচে যেভাবে এরকম করে মারতে মারতে, ক্রুয়েলিটি। ঠিক আছে? স্কুলে বাচ্চাগুলো ঠিক মতো বসতে চায় না, এই টিচাররা কমপ্লেন করে, ছুটে ছুটে বেড়ায়, ভায়োলেন্ট হয়ে থাকে, একে গুঁতো মারছে। আমার কাছে একটা পেশেন্ট আসছিল, কলম দিয়ে গুঁতো মারছে, কলম দিয়ে। হ্যাঁ, যাক কোনোভাবে তার মা এটাকে মেকআপ দিয়েছে। বেস্ট ফ্রেন্ডকে ধরে মারে, বেস্ট ফ্রেন্ডকে ধরে মারে, কামড় দেয় বেস্ট ফ্রেন্ডকে ধরে, এই এরকম কেস আমার কাছে আছে। কোনো বাচ্চার কাছে যদি কোনো খেলনা থাকে, হ্যাঁ, তার কাছে মনে হয় যে বাচ্চাটা দিচ্ছে না বা একটু ইয়ে করছে, সে সহ্য করে না, একদম ছুঁড়ে নিবে, সেটা টেনে নেবে, প্রয়োজন হলে টেনে নিয়ে সেটাকে ভেঙে ফেলবে। আমি কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড গুলো বলছি, পরে পজিটিভ অ্যাটিটিউড গুলোও বলবো, সে তাদেরকে মারবে। তো এই জন্য হয় কি, আপনি যখন স্কুলে বাচ্চারা এরকম ডিস্ট্রাকটিভ থাকবে, তখন স্কুল কর্তৃপক্ষ তো তাকে ওইভাবে ইয়ে করবে না, তারা তো বুঝবে না যে এটা মেডোর বাচ্চা। হ্যাঁ, তো তারা কি করে, তখন টিসি দিয়ে দেয়। আপনি খোঁজ নিবেন, আপনার কাছে অনেক প্যারেন্টস আসবে, বলে একটা স্কুলে বেশি দিন থাকে না, কোন স্কুলে 3 মাস আগে এক স্কুলে, 6 মাস পরে আরেক স্কুলে। এই বাচ্চাদের ক্ষেত্রে আপনি মেডোর কথা ভাববেন, মেডো আরো কিছু নিয়ে ভেরিফাই করে মেডো দিবেন।
হ্যাঁ, এগুলো হলো বাচ্চার হার্ডেন স্ট্রেস, অ্যাংরিয়াস স্টেট, ভায়োলেন্ট স্টেট। আপনি তাদেরকে কিছু বোঝাতে চাইলেও আপনি বোঝাতে পারবেন না। তাদের মধ্যে এই যে একটা রুব্রিক্স আছে, মোরাল ফিলিং ল্যাকিং, মোরাল ফিলিং ল্যাকিং, মোরাল ফিলিং ল্যাকিং, ক্রিমিনাল ডিসপোজিশন টু বিয়ে উইদাউট রিমোর্স, কোনো প্রকার রিমোর্স থাকে না, অনুশোচনা থাকে না। হ্যাঁ, পিতামাতা এসে আপনার কাছে বলবে, প্যারেন্টস এসে আপনার কাছে বলবে যে আমি যদি তাদেরকে কিছু বোঝাতে চাই, সে উল্টা আমার উপর রাগ করে, আমাকে মারতে আসে, আমাদেরকে গালমন্দ করে, আমাদের উপরে রাগ ঝাড়ে। তাকে কোনো প্রকার ডিসিপ্লিনারি রুল শেখানো যায় না, শিষ্টাচার শেখানো যায় না, সেটা বোঝারও চেষ্টা করে না। তাকে যদি একটু তিরস্কার করা হয়, অ্যাডমনিশ করা হয়, বকা দেওয়া হয়, হ্যাঁ, রিপিমাইন্ড করা হয়, সে বুঝতে চায় না, উল্টা আরো বেশি রাগ করে। তাহলে কি এইভাবে চলতে থাকবে? এই বাচ্চাদেরকে কিভাবে শান্ত করবেন? এটার উপায় আছে। হ্যাঁ, এই বাচ্চার এই টাইপের বাচ্চা যখন আসবে, অনেক ভায়োলেন্ট এবং অনেক বেশি রাগ, অ্যাঙ্গার থাকবে, তখন এই বাচ্চার উপরে যদি পিতামাতা ডবল ভায়োলেন্স দেখায়, ডবল অ্যাঙ্গার দেখায়, তাকে সাপ্রেস করার চেষ্টা করে, তখন বাচ্চা কিছুটা কন্ট্রোলে আসে। এটা একটা মেডোরি নামের মানে কি বলবো, এটা একটা বিষয়। আপনার এগুলো ভেরিফাই করবেন যে থামান কি করে। হ্যাঁ, অনেকটা সিনার মতন মনে হচ্ছে না? থামান কিভাবে? মেডোরি নামের বাচ্চাগুলা কিন্তু এরকমই। তো আরেকটা ক্লু আছে, সেটা হলো এদের মুড হচ্ছে অল্টারনেট হতে থাকে। বাচ্চার বাবা মা এসে বলে মুড চেঞ্জেবল। তাদের মধ্যে এই ইমোশনাল দেখা যাচ্ছে, এই কাঁদতেছে, আবার দেখাচ্ছে অ্যাঙ্গার, ক্রুয়েলিটি, আবার কিছুক্ষণ পর আবার সুইটনেস, খুব সুইট। এই জন্য বাবা মা বলবে যে 1 মিনিটের মধ্যে এত সুন্দর ব্যবহার করে, পরের মিনিটে দেখা যাচ্ছে যে অনেক বেশি আগ্রাসী মেন্টালিটি, অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি অ্যাঙ্গার হয়ে যায়। এরকম ডুয়েল পোলারিটি আমরা দেখতে পাই। এক মেরুতে অনেক সুইটনেস, অনেক কুল, অন্য মেরুতে অনেক বেশি ইরিটেটেড, অনেক বেশি ন্যাস্টি, অনেক বেশি ডিস্ট্রাকটিভ। এতটাই ডিস্ট্রাকটিভ, সে তো মানুষকে মারে এবং নিজেকেও পর্যন্ত মারতে পারে, নিজেকেও আঘাত করে, নিজেকে আঘাত করে। আমি আলোচনা করব নেক্সট দিনগুলোতে। তো দেখা যাচ্ছে যে একটা পাঞ্চ করে দিল দেওয়ালে, কথা নেই বার্তা নেই, দেখবেন অনেক বাচ্চা দেওয়ালে ধাস করে মেরে দিল, মারার সময় খেয়ালই করে না যে তার হাতে কত দূর লাগলো, হাড্ডি ভাঙলো কি হইলো, মাথা নিয়ে ধাস করে আয়নার সাথে লাগাই দিল, কপাল ফেটে গেল, কিছুই মনে হচ্ছে না, এটা নিয়ে তার কোনো পেরেশান থাকে না। ঠিক আছে? তো এই বাচ্চাদের মুডে এতই পোলারিটি থাকে। হ্যাঁ, একদিকে অ্যাংরি ভাব, হ্যাঁ, একদিকে দেখা যাচ্ছে যে অনেক বেশি ডিস্ট্রাকটিভ, অন্যদিকে এতটাই পোলাইট, এতটাই কুল। ঠিক আছে? এতটাই কুল, এতটাই দেখা যাচ্ছে যে ঠান্ডা টাইপের। এরা বড় মানুষ বাচ্চার মতো আচরণ করছে, টিনেজার বাচ্চার মতো আচরণ করছে, আঙ্গুল চুষছে। 15 বছর একটা মেয়ে মা 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 করছে, ক্রলিং করছে, মেঝেতে গোড়াগুড়ি করতেছে। হ্যাঁ, আবার এক শ্রেণীর পাওয়া যায়, মা বাবার সাথে ঘুমাবে, বড় হয়ে গেছে, 12, 14, 15 বছর মায়ের সাথে থাকবে, বাপের সাথে থাকবে। এক ধরনের জেদ থাকতেই হবে। হ্যাঁ, এরা এই পোলে এত সুন্দরভাবে কথা বলবে, এত মিষ্টি মিষ্টি মাইল্ড কথা বলবে, আপনার কাছে পালসেটিলা মনে হবে। হ্যাঁ, কিন্তু পুরো কেস যদি আপনি নেন, তার বিহেভিয়ার যদি জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ভায়োলেন্সটাই বেশি, পালসেটিলার মধ্যে কিন্তু অত ভায়োলেন্স থাকে না। তো এইভাবে আপনারা আসলে একটা রিমেডি থেকে আরেকটা রিমেডিকে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন, ডিডি করতে পারবেন। ঠিক আছে? তো এরা বাবা মার সাথে কেমন ব্যবহার করা উচিত, অন্যের সাথে কিরকম ব্যবহার করা উচিত, সেটা তারা বুঝতে চায় না, প্যারেন্টের উপর ডোমিনেটিং করে। হ্যাঁ, প্যারেন্ট মাঝে মধ্যে এসে আপনাকে এসে বলবে, ডাক্তার সাহেব আমরা কি তাকে কন্ট্রোল করবো, ওই মনে হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করছে। এরকম কথাও কিন্তু প্যারেন্টসরা বলে, তখনও কিন্তু আপনারা মেডোর কথা ভাববেন। ঠিক আছে? এরা এত বেশি মানে হেড স্ট্রং হয়, এত বেশি গোয়ার প্রকৃতির হয়,
যে কোনো জিনিস যদি তারা চায়, ধরেন আপনার ক্লিনিকে আসলো, এসে ধরেন যে একটা পেন নিবে, পেন পছন্দ হয়েছে, ছোট বাচ্চা যদি হয় দেখা যাচ্ছে পেপার ওয়েট পছন্দ হয়েছে, যতক্ষণ না আপনি ওটা দিবেন ততক্ষণ সে ছাড়বে না, প্যারেশান করতে থাকবে, জ্ঞানর জ্ঞানর করতেই থাকবে। হ্যাঁ, প্যারেন্টসও জানে যে যাই করেন তাকে কোনোভাবেই শান্ত করা যাবে না, প্যারেন্টসরা বলবে। আপনি তাকে ধরেন, মারেন, কাটেন, থামবে না, ওর মাথার মধ্যে ঢুকেছে, ওটা শেষ করে ছাড়বে। এতটাই একরোখা, ঠিক আছে, এতটাই একরোখা থাকে। যদি কোনো জিনিস তার মাথার মধ্যে ঢুকে যে না আমি যেটা করেছি সেটা ঠিক, উনি যেটা করেছে ভুল, সে বারবার বলতে থাকবে যে আমি ঠিক, আমি ঠিক, আপনি ভুল, আপনি ভুল, আপনি ভুল, ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম মানে ইয়ে থাকে। হ্যাঁ, আর যতক্ষণ না আপনি স্বীকার করবেন যে আপনি ভুল করেছেন, ততক্ষণ কিন্তু ও ওই এরকম করতেই থাকবে। তো এই যে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এটার মধ্যেও আমরা মেডোরিনামকে পাই। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, হ্যাঁ, এটার মধ্যেও আমরা মেডোরিনামকে পাই। আর এই কারণেই বেসিক্যালি এই ওর মনের মধ্যে অনেক রাগ তৈরি হয়। ওই যে আমরা ছেলেটার কথা, যুবকটার কথা ভাবি, কারণ যদি আমরা ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, একজন আমাদের লিখেছেন, তাকেও ধন্যবাদ। তো সে ওইখান থেকে আমাকে 1 ঘন্টা বলে গেল, 2 ঘন্টা হলো, ঠিক আছে, আর তাহলে আমাকে জানালো না কেন, এই কারণে সে তালা দিয়ে বাড়িয়ে গেল। তো এক ধরনের হেট্রেটও কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের রিভেঞ্জফুল। আনলে তো অনেক কিছুই আনা যায়, চিন্তা করলেও অনেক কিছু চিন্তা করা যায়। হেট্রেটফুল, রিভেঞ্জফুল আমাদের রুব্রিক্স আছে, হেট্রেড এন্ড রিভেঞ্জফুল। হ্যাঁ, এইরকম বিষয়টা তার মধ্যে দেখা যায়। তো ঠিক আছে, আজকে অনেকখানি ক্লাস নিয়ে নিলাম। মানে ধরেন জানা জিনিসে কেস নিয়ে আলোচনা করা সুবিধা হয়, একটা করে কেস আলোচনা করলাম। আর ইয়েতে যেহেতু আমরা মেডো, আমি ধরেই নিচ্ছি আমরা এখানে ম্যাক্সিমামই ইউজ করি না, 2-1 জন হয়তো ইউজ করছি মাইন্ড সিস্টেমে, কিন্তু ক্লাসিক্যালি আমরা যেহেতু বেশি ইউজ করি, এই কারণে আগে একটু আউটলাইন দিয়ে নিলাম, ওয়ান কাইন্ড অফ জার্নির মতন করে একটু বললাম, বাচ্চাদের নিয়ে বললাম, নেক্সট দিন বড়দের নিয়ে বলবো। তো তারপরে আমরা কিছু কেস দেখবো, তখন দেখবেন যে আরে আল্লাহ, এত এত মেডো আমার চেম্বার থেকে চলে গেছে,